এটা কিছু বলা যাবে না। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন তাহলে টিউমার আসলে আমরা আজকে কি 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 পড়বো। এক নম্বর হলো তোমার টিউমারের ডেফিনেশন পড়তে হবে, তারপরে আমরা পড়বো হলো ক্লাসিফিকেশন। হুম, তো কোন টিউমার কোথায় হয় অ্যাকর্ডিং টু দ্য সাইট, অ্যাকর্ডিং টু দ্য এজ, তারপরে হলো স্টেজিং, গ্রেডিং, আর হলো বায়োপসি। আর যদি টাইম পাই এরপরে তাহলে আমরা অ্যাপ্রোচটা করে নিব। অ্যাপ্রোচ বলতে যে হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এটা কিন্তু আরেকটা বড় একটা পড়া আর কি। হ্যাঁ, মানে এটা বেসিকটা পড়ার পরে মানে অ্যাপ্রোচটা আর কি। তো টিউমারের যদি আমরা ডেফিনেশন বলি, ডেফিনেশন আসলে কম সরে আমরা আগে যেটা প্যাথোলজিতে যেটা পড়ছি আর কি, ওইটাই ডেফিনেশন এখানে ওইটা দেওয়া আছে। দেখেন এই যে abnormal mass of tissue, the growth of which exceed and is uncoordinated with that of normal tissue and persist in the same excessive manner even after cessation of stimuli which evoke the changes। এটা সবাই আমরা জানি। তার মানে এটা নর্মাল টিস্যুর সাথে আমাদের ম্যালিগনেন্ট টিস্যুর ডিফারেন্সটা কি যদি আমরা বুঝি তাহলে সংজ্ঞাটা কিন্তু ইজিলি বোঝা যায় যে নর্মাল টিস্যুর যে গ্রোথ তার চাইতে এটা গ্রোথ হবে এক্সিড। এটা যে কোনো কিছুটা শুরু করতে গেলে একটা স্টিমুলেশন লাগে। আমাদের সেলের মধ্যে যেমন আমরা আগে প্যাথোলজিতে পড়ছি না যে সেল সাইকেল আছে, এটা G0 ফেজ, G1 G2 এরকম, তারপরে এই যে P53 একটা জিন থাকে এরকম। মানে টিউমার যখন শুরু হয় একটা নর্মাল সেল তো গ্রোথ হচ্ছে, একটা মানুষের নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু একটা গ্রোথ হয়, একটা হাত গ্রোথ হচ্ছে, পা গ্রোথ হচ্ছে, কিন্তু এটা তারপরে গিয়ে কিন্তু আর গ্রোথ হচ্ছে না, এটা সিজিশন হচ্ছে। কিন্তু যদি কোনো কারণে একটা অ্যাবনর্মাল কোনো একটা স্টিমুলেশন পায়, স্টিমুলেশন পাইলে দেখা যাচ্ছে যে সেল নর্মাল সেল থেকে একটা টিউমার তৈরি হয়ে যেতে পারে, সেটা সেলের ক্যারেক্টার চেঞ্জ হয়। এখন এটা বলতেছে যদি আমরা স্টিমুলেশন কোনো কারণে যদি বন্ধ করা হয় তারপরেও তার গ্রোথটা বন্ধ হবে না, টিউমারের গ্রোথ দেখা যাবে যে গ্রোথ হইতেই আছে হইতেই আছে। হ্যাঁ, এটাই বলছে যে abnormal mass of tissue the growth of which exceed and is uncoordinated with that of normal tissue। মানে আমাদের যে নর্মাল টিস্যুর সাথে কোনো কোঅর্ডিনেশন নাই। আমাদের যে নর্মাল টিস্যু যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন দেখবেন যে ডিফারেন্সিয়েশনের সাথে আমাদের ম্যালিগন্যান্ট সেলের যে কতটুকু মিল থাকে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলি এরকম। তাহলে আমাদের নর্মাল টিস্যুর সাথে যদি একটা মাসের কোনো আনকোঅর্ডিনেশন মানে যদি কোনো কোঅর্ডিনেশন না থাকে এবং সেটা গ্রোথ হতেই আছে, একটা এক্সেসিভ ম্যানারে গ্রোথ হচ্ছে, যদি আমরা কোনো একটা স্টিমুলাস যে স্টিমুলাসের জন্য গ্রোথটা হচ্ছিল দেখা যাচ্ছে কোনো কারণে আমরা স্টিমুলাসটা হয়তো বন্ধ করলাম তারপরে ওই গ্রোথ বন্ধ হবে না, গ্রোথ দেখা চলতেই আছে। যদি ওই স্টিমুলাস বন্ধ করলে গ্রোথ বন্ধ হয়ে যাইতো তাহলে কিন্তু কোনো একটা ওষুধে টিউমার ভালো হয়ে যাইতো। হয়তো কারো একটা লাইফোমা হচ্ছে, আমরা একটা স্টিমুলাস বন্ধ করে দিলাম, লাইফোমা আর হইলো না বা বন্ধ হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। মানে যে কোনো টিউমারের আমরা স্টিমুলাস বন্ধ করলেও গ্রোথ হবে, এইটাই হলো টিউমার। যার কারণে এর অপারেশন লাগে, বিভিন্ন রেডিওথেরাপি, কেমোথেরাপি লাগে, মানে সেলটাকে একদম নষ্ট করে দিতে হবে। তাহলে এটা হলো টিউমারের ডেফিনেশন। তাহলে আমরা যদি এটা আসলে একটু বুঝে পড়লে একটু মনে থাকে ভালো আর কি। তাহলে কি বললাম, অ্যাবনর্মাল মাস অফ টিস্যু দ্য গ্রোথ অফ ইজ এক্সিড অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড, মানে গ্রোথটা এক্সিড গ্রোথ হবে এবং নর্মাল টিস্যুর সাথে কোনো আনকোঅর্ডিনেশন থাকবে না। আর যদি আমরা স্টিমুলাস বন্ধ করি তারপরও গ্রোথ হইতে থাকবে। এইটা হলো ডেফিনেশন। তাহলে অ্যাবনর্মাল মাস অফ টিস্যু দ্য গ্রোথ অফ ইজ এক্সিড অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু অ্যান্ড পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার ইভেন আফটার সিজেশন অফ স্টিমুলাই হুইচ এভোক দ্য চেঞ্জেস। এটা হলো আমরা প্যাথোলজি সেই ছোটবেলায় পড়ছি। এখন টিউমারের ক্লাসিফিকেশন এখানে দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা মডিফাইড ক্লাসিফিকেশন, একটা ডাব্লিউএইচসি ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন দুইটা আমি পাশাপাশি রাখছি। আমাদের সালেইন যেটা পড়াইছে সালেইন স্যার, সেটা হলো এই শুধু মডিফাইড ক্লাসিফিকেশনটা পড়াইছে। বইতে কিন্তু আরেকটা ক্লাসিফিকেশন আছে সেটা হলো ডাব্লিউএইচসি ক্লাসিফিকেশন, এইটা মডিফাইড করে তারপরে এইটা করা হয়েছে। এই যে পাশাপাশি দিছি আমি দুইটা, দেখেন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে যাচ্ছে। যাচ্ছে। দেখা যাচ্ছে না? দুইটাই তো, দুইটাই পাশাপাশি দিছি। হ্যাঁ, এই গেল। এখন যদি দেখেন দুইটা পাশাপাশি একবারে বলি তাহলে ভালো হবে। যেমন যদি আমরা প্রথমে ডাব্লিউএইচসি ক্লাসিফিকেশন যদি বলি তাহলে যদি বোন ফর্মিং টিউমার সেটাকে আমরা বলি অস্টিওজেনিক টিউমার। এই মডিফাইড ডাব্লিউএইচসি সরাসরি বলছে বোন ফর্মিং টিউমার, আর ডাব্লিউএইচসি তে বলছে অস্টিওজেনিক টিউমার। কারণ ডাব্লিউএইচসি ক্লাসিফিকেশন কিন্তু তিন ভাগে ভাগ করছে, একটা বিনাইন, ইন্টারমিডিয়েট আর ম্যালিগনেন্ট। আর সেদিন কিন্তু ওই যে যেমন এক স্যার ধরছিল যে এই যে জাইন্ট সেল টিউমার এটা কিন্তু ইন্টারমিডিয়েট টিউমার, বিনাইন না ডাব্লিউএইচসি ক্লাসিফিকেশন অনুযায়ী। দেখেন ওই 4 নম্বরে আছে ইন্টারমিডিয়েট টিউমার, ও কিন্তু বিনাইনের মধ্যে দেওয়া নেই। হ্যাঁ, এরকম। তাহলে এই দুইটা ক্লাসিফিকেশন নিয়ে আমার জানতে হবে। তাহলে প্রথমে যদি আমি বলি যে বোন ফর্মিং টিউমার, বোন ফর্মিং টিউমারটাকে আমরা কি বলি? অস্টিওজেনিক টিউমার। তাহলে সেটা হলো বিনাইন বলতেছি আমরা হলো অস্টিওডস্টোমা, ইন্টারমিডিয়েট হলো অস্টিওব্লাস্টোমা, ম্যালিগনেন্ট হলো অস্টিওসার্কোমা।
আর এটাকেই যদি আমি আবার এই মডিফাইড ক্লাসিফিকেশনে যাই, এটা দেখেন এই ইন্টারমিডিয়েটটাকে বিনাইনের মধ্যে দিয়ে দিছে আর কি। তাহলে তিনটা বোন ফর্মিং টিউমার হলো তিনটা। তাহলে যে টিউমার গুলা বোন ফর্মেশন হয় সেগুলোকে আমরা বলি বোন ফর্মিং টিউমার অথবা অস্টিওজেনিক টিউমার। তাহলে একটা হলো অস্টিওমা, অস্টিওডস্টিওমা আর অস্টিওব্লাস্টোমা। আর ম্যালিগন্যান্ট কি অস্টিওসার্কোমা। তাহলে এই তিনটার মধ্যে যদি আমরা আবার বিনাইন, ইন্টারমিডিয়েট আর ম্যালিগন্যান্ট ভাগ করি, তাহলে সেটা হলো অস্টিওব্লাস্টোমা হলো ইন্টারমিডিয়েট। বুঝতে পারছেন? এই দুটা ক্লাসিফিকেশনটা পাশাপাশি নিয়ে পড়ে ফেলবেন, তাহলে সুবিধা হবে, তাহলে বুঝতে অসুবিধা হবে। তাহলে এটা হলো হ্যাঁ, মিউট মিউট করলে ভালো হবে, কার মানে শব্দ হচ্ছে। আচ্ছা, এখন দেখেন তাহলে কার্টিলেজ ফর্মিং টিউমার। তাহলে প্রথমে গেল বোন ফর্মিং, তারপর কার্টিলেজ ফর্মিং। তাহলে কার্টিলেজ ফর্মিং টিউমারটাকে আমরা বলি হলো কন্ড্রোজেনিক টিউমার। তাহলে সেটার মধ্যে কি কি আছে? একটা হলো এনকন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, কন্ডোমিক্সড ফাইব্রোমা। তাহলে এটার মধ্যে কন্ড্রোব্লাস্টোমাটা হলো ইন্টারমিডিয়েট। এখানে চলে যান, এখানে দেখেন কন্ড্রোজেনিক টিউমারের মধ্যে কন্ড্রোব্লাস্টোমাটা হলো ইন্টারমিডিয়েট, বাকিগুলো বিনাইন, এই পাশে হলো ম্যালিগনেন্ট। হ্যাঁ, তাহলে যদি আমরা কার্টিলেজ ফর্মিং টিউমার বলি, আমরা এই চারটার নাম কিন্তু অবশ্যই বলি, আরো দুইটা আছে। একটা হলো এনকন্ড্রোমা, তারপর হলো অস্টিওকন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, কন্ডোমিক্সড ফাইব্রোমা। তাহলে এনকন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, কন্ডোমিক্সড ফাইব্রোমা। আর এখানে আরো দুইটা দেওয়া আছে, পারোস্টিয়াল কন্ড্রোমা, সাইনোভিয়াল কন্ডোমেটোসিস। এগুলো সব কন্ডোজেনিক টিউমার। আর যদি এখানে বলছে ইন্টারমিডিয়েট টিউমারটা হলো কন্ডোব্লাস্টোমা, আর ম্যালিগনেন্ট তো কন্ডোসার্কোমা। এখন এটা আমার কি দরকার এই দুইটা জানার? স্যারেরা কিন্তু ইনভেরিয়েবলি শোনে, হয়তো কেউ হয়তো অস্টিওকন্ড্রোমা নিয়ে দাঁড়াইলো, হয়তো বললো যে অস্টিওকন্ড্রোমা কি ধরনের টিউমার, ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন অনুযায়ী। আমরা হয়তো বললাম যে স্যার এটা তো কার্টিলেজ ফর্মিং টিউমার, তখন বললো আদার কার্টিলেজ ফর্মিং টিউমার কি কি আছে। এটা কিন্তু প্রতিদিনই শোনে, মানে অস্টিওকন্ড্রোমা নিয়ে দাঁড়াইলেই শোনে। তাহলে এটা কিন্তু আমাদের একদম মুখস্থ রাখতে হবে যে যে দ্য টিউমার হুইচ ফর্ম দ্য কার্টিলেজ, মানে কন্ডোজেনিক টিউমার কি কি আছে। তাহলে একটা হলো এনকন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, কন্ডোমিক্সড ফাইব্রোমা। ঠিক আছে? আর ম্যালিগনেন্ট হলো কন্ডোসার্কোমা। আর আরো এক্সট্রা দুইটা এখানে দেওয়া আছে, পারোস্টিয়াল কন্ড্রোমা, সাইনোভিয়াল কন্ড্রোমাটোসিস। তাহলে আমরা কি বললাম? একটা হলো বোন ফর্মিং টিউমার, তারপরে কি বললাম? কার্টিলেজ ফর্মিং টিউমার। এবার যদি আসে আমরা ফাইব্রাস টিউমার, ফাইব্রাস টিউমারে দেখেন এই ডাব্লিউএইচসি ক্লাসিফিকেশনে বিনাইনে কোনো ঘর নাই। ম্যালিগনেন্ট ইন্টারমিডিয়েটে বলছে ডেজমোপ্লাস্টিক ফাইব্রোমা আর হলো ফাইব্রোসার্কোমা। আর এর এর মধ্যে আবার মডিফাইড এর মধ্যে দুইটা এক্সট্রা দেওয়া আছে। তাহলে আমরা যদি বিনাইন কোনটা কোনটা বলি ফাইব্রাস টিস্যু থেকে, একটা হলো ফাইব্রোমা, ফাইব্রোম্যাটোসিস, ফাইব্রাস ডিসপ্লাসিয়া এর মধ্যে দেওয়া যাবে, ফাইব্রাস বিনাইন ফাইব্রাস হিস্টোসাইটোসিস, আর ম্যালিগনেন্ট হলো ফাইব্রোসার্কোমা। এই, আর যদি এইভাবে বলি আমরা ডেজমোপ্লাস্টিক ফাইব্রোমা, ফাইব্রোসার্কোমা। তার মানে যদি ফাইব্রাস টিস্যু থেকে বলি আমরা বিনাইন টিস্যু, আমরা কি বলবো? ফাইব্রোমা, ফাইব্রোম্যাটোসিস, তারপর ডেজমোপ্লাস্টিক ফাইব্রোমা, ম্যালিগনেন্ট হলো ফাইব্রোসার্কোমা। এই, আর ম্যালিগনেন্ট যেটা জায়েন্ট সেল টিউমার, বিনাইন জায়েন্ট সেল টিউমার, ম্যালিগনেন্ট জায়েন্ট সেল টিউমার, মানে এটা মডিফাইড ক্লাসিফিকেশন অনুযায়ী। আর ডাব্লিউএইচও ক্লাসিফিকেশনে কি বলছে? বিনাইনের ঘরে কিন্তু জায়েন্ট সেল টিউমার নাই, সরাসরি বলছে ইন্টারমিডিয়েট জায়েন্ট সেল টিউমার আর ম্যালিগনেন্ট জায়েন্ট সেল টিউমার। এটা কিন্তু স্যারেরা ধরে যে জিসিটিটা মানে ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন অনুযায়ী কোন ধরনের টিউমার, তাহলে বলতে হবে এটা ইন্টারমিডিয়েট টিউমার। হ্যাঁ, এটাও কিন্তু হলো বিনাইন ঘরের দেওয়া নেই। এই মোটামুটি আমাদের এই এই চারটা যেন খুব ভালো মনে থাকে আর কি, যেগুলো আমাদের কাজে লাগে। তাহলে একটা হলো কি বললাম? অস্টিওজেনিক, তারপরে হলো কন্ড্রোজেনিক, ফাইব্রোজেনিক, আর হলো জায়েন্ট সেল টিউমার, এই চারটা। আচ্ছা, তারপরে দেখেন এখানে নটোকর্ডাল টিউমার আছে, বিনাইন নটোকর্ডাল টিউমার, আর ম্যালিগনেন্ট কি বলছে? কর্ডোমা। এই স্যার সেদিন আমাদের পড়ালো কর্ডোমা। আর ভাস্কুলারে হেমানজিওমা, ভাস্কুলার থেকে তো আমরা জানি হেমানজিওমা, এপিথেলয়েড হেমানজিওমা, আর ম্যালিগনেন্ট হলো এনজিওসার্কোমা। আর ভাস্কুলার টিউমারে এর মধ্যে আরো দুই একটা নাম দেওয়া আছে, এটা হলো হেমানজিওমা, হেমানজিও পেরিসাইটোমা, এনজিওসার্কোমা। এই, আর এই ডাব্লিউএইচএ ক্লাসিফিকেশনে আবার কি কি আছে? মায়োজেনিক, লাইপোজেনিক আছে, সবাই আমরা জানি যে মায়োজেনিক হলো লিময়মা, লিমায়োসার্কোমা, লাইপোজেনিক হলো লাইপোমা, লাইপোসার্কোমা। এখানে আনডিফাইন্ড এর মধ্যে বলছে বিনাইনে হলো সিম্পল বোন সিস্ট, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, ইন্টারমিডিয়েট হলো অ্যানোরিজমাল বোন সিস্ট, আর ম্যালিগনেন্টের মধ্যে উইং সার্কোমা, অ্যাডামান্টিনোমা। এই, আর এর যে আনডিফাইন্ড এটার মধ্যে মনে করেন সেটা হলো আদার টিউমার, এই যে নিউরোফাইব্রোমা, নিউরোলিওমা, আর হলো অ্যাডামান্টিনোমা, কর্ডোমা। এই, আচ্ছা, এখন
আমাদের সালেইন স্যারের যে লেকচারটা আছে, ওই লেকচারের মধ্যে স্যার কিন্তু এই ক্লাসিফিকেশনটা স্যার পড়াইছিল, এই যে মডিফাইড ক্লাসিফিকেশনটা। হুম। এই তাহলে এটা যদি আমরা যদি আবার একটু রিভাইজ দিই, যে টিউমারের ক্লাসিফিকেশন আমরা কি কি বলবো, হেডলাইন গুলো যদি আমরা বলি, তাহলে 1 নম্বরে বলবো আমরা হলো অস্টিওজেনিক, তারপরে হলো কন্ড্রোজেনিক, ফাইব্রোজেনিক, তারপরে হলো আপনার জাইন্ট সেল টিউমার, তারপর ভাস্কুলার, লাইপোজেনিক, মায়োজেনিক, আনডিফাইন্ড। এই এখন এগুলা বিশেষ করে আমাদের অস্টিওজেনিক আর কন্ড্রোজেনিক এই দুইটার জন্য মানে ভোলাই যাবে না যে এটা কি কি আছে। তাহলে অস্টিওজেনিক কি কি আছে? এটা হলো অস্টিওমা, অস্টিওডস্টিওমা, মানে আমি বারবার বলতেছি কেন, মানে জিনিসগুলো যেন এখানেই আর কি পড়া হয়ে যায়। যেন মনে থাকে কিছু, যেটা রিডিং পড়ে গেলাম বা এটা আবার পড়ে নিতে হবে, এখানে নিজেরা একটু বললে কি হবে, যে এখানেই যেন পড়া হয়ে যাবে আর কি। বিশেষ করে এই দুইটা জিনিস, বোন ফর্মিং টিউমার আর হলো কার্টিলেজ ফর্মিং টিউমার। বোন ফর্মিং টিউমার হলো অস্টিওমা, অস্টিওডস্টিওমা, অস্টিওব্লাস্টোমা, আর ম্যালিগন্যান্ট হলো অস্টিওসার্কোমা। আর কার্টিলেজ ফর্মিং হলো এনকন্ড্রোমা, তারপর হলো অস্টিওকন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, কন্ডোমিক্সেড ফাইব্রোমা, আর ম্যালিগন্যান্ট হলো কন্ডোসার্কোমা। তাহলে অনেক সময় এই যে বললাম, যেমন অস্টিওকন্ড্রোমা যখন প্রেজেন্ট করে তখন কিন্তু শোনে যে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে কি হয়, কন্ডোসার্কোমা, বা আর কি কি কার্টিলেজ ফর্মিং টিউমার আছে। হ্যাঁ। হুম। তাহলে এটা গেল তো ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন। এরপরে কি শব্দ হচ্ছে এত? আচ্ছা, যা কই গেল। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে অ্যাকর্ডিং টু দ্য সাইট, যে এপিফাইসিসে কি কি টিউমার হয়, মেটাফাইসিসে কি কি টিউমার হয়, ডায়াফাইসিসে কি কি টিউমার হয়, আবার অ্যাকর্ডিং টু দ্য এজ। এখন যদি আমরা বলি এপিফাইসিসে কি কি, এখানটা কিন্তু একদম ঠুটস্থ রাখতে হবে সবসময়ের জন্য, যে এপিফাইসিসে কি কি হয়, মেটাফাইসিসে কি কি হয়, ডায়াফাইসিসে কি কি হয়। আর এপিফাইসিসে আমরা দুইটা টিউমার মনে রাখবো, একটা হলো জিসিটি আর কন্ড্রোপ্লাস্টোমা। আমরা জিসিটি সবাই জানি যে 3 ইডি এপিফাইসিয়াল এক্সপেন্সিয়াল ওই যে এক্সেন্ট্রিক, হ্যাঁ, গ্রোথ হয়। তাহলে এপিফাইসিস হলো দুইটা টিউমার, একটা হলো জিসিটি আর একটা হলো কন্ড্রোব্লাস্টোমা। জিসিটি আর কন্ড্রোব্লাস্টোমা, হ্যাঁ, একটা ছবি আছে এর মধ্যে, দেখেন এই ছবিটার মধ্যে দেওয়া আছে, এই পাশে এই যে জিসিটি, এখানে এই জিসিটি দেওয়া, এখানে কন্ড্রোব্লাস্টোমা দেওয়া। তাহলে এখানে এপিফাইসিস এর মধ্যে এই দুইটা টিউমার হচ্ছে আমাদের, জিসিটি আর হলো কন্ড্রোব্লাস্টোমা। এই দুইটা হলো এপিফাইসিস হচ্ছে। এখন কই গেল? আচ্ছা, এখন মেটাফাইসিসে কি কি হচ্ছে? মেটাফাইসিসে আমাদের যদি আমরা বলি সিস্ট গুলা মেটাফাইসিসে হচ্ছে, তাহলে ওটা অ্যানিউরিজমাল বোন সিস্ট, সিম্পল বোন সিস্ট, আর কার্টিলেজ থেকে যেটা হয়, যেমন অস্টিওকন্ড্রোমা, এনকন্ড্রোমা, কন্ডোসার্কোমা। কার্টিলেজ থেকে যেগুলো হয়, কার্টিলেজ ফর্মিং যে টিউমার গুলো আমরা বলি, যে কোন কোন কার্টিলেজ ফর্মিং টিউমার হচ্ছে, 4-5টা বললাম না, একটা হলো কি এনকন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, কন্ডোসার্কোমা, সবগুলা কিন্তু ম্যাক্সিমামটা হচ্ছে মেটাফাইসিস। শুধুমাত্র কন্ড্রোব্লাস্টোমাটা হলো এপিফাইসিস। তাহলে কার্টিলেজ ফর্মিং টিউমার যদি আমরা যদি এইভাবে মনে রাখি, যে কার্টিলেজ ফর্মিং টিউমার কিন্তু আমরা আগেই পড়ে ফেলছি যে কি কি কার্টিলেজ ফর্মিং টিউমার আছে। একটা হলো এনকন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, তারপর কন্ডোমিক্সেড ফাইব্রোমা, কন্ডোসার্কোমা। তাহলে এই যে কার্টিলেজ ফর্মিং টিউমার সবগুলোর মধ্যে প্রত্যেকটা মানে একটা হচ্ছে এপিফাইসিসে, আর বাকি সবগুলা কিন্তু মেটাফাইসিসে। তাহলে আমি যদি এটা মনে রাখি কার্টিলেজ ফর্মিং টিউমার, তাহলে কিন্তু আমার সবগুলা হয়ে যাচ্ছে একসাথে, যে একটা হলো এপিফাইসিসে আর বাকিগুলো সব মেটাফাইসিসে। ঠিক আছে। ভাই এই আর যে ফাইসের কাছাকাছি এই জন্য, হ্যাঁ, হ্যাঁ, মানে গ্রোথ প্লেটের কাছাকাছি এই জন্য কার্টিলেজিনিয়াস গুলো সব ওইখানে হচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে মানে মেটাফাইসিস। মেটাফাইসিসে ম্যাক্সিমাম কার্টিলেজিনাস গুলা যেহেতু গ্রোথ প্লেটের কাছাকাছি, এগুলো সব হলো মেটাফাইসিসে। মানে মনে রাখার জন্য এটা একটা ভালো, যে যতগুলা মানে কার্টিলেজিনিয়াস লিশন সবগুলা মেটাফাইসিসে, শুধুমাত্র কন্ডোব্লাস্টোমাটা হলো এপিফাইসিসে।
আর বাকি সবগুলো হলো মেটাফাইসিস। আচ্ছা কন্ড্রোব্লাস্টোমাটা মনে হয় জাম্প করে চলে যায় হচ্ছে যখন গ্রোথ প্লেট ওপেন থাকে তখন এপিফাইসিসে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে মেটাফাইসিস হলো কি কি আছে, তাহলে এবিসি, এসবিসি, এনকন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, কন্ডোসার্কোমা আর অস্টিওসার্কোমা। ঠিক আছে, নন অস্টিওইং ফাইব্রোমা। তাহলে এই গেল। তাহলে আমরা যদি বলি এপিফাইসিসে কি কি আছে, এপিফাইসিস হলো দুইটা, একটা হলো জিসিটি আর হলো কন্ডোব্লাস্টোমা। আর মেটাফাইসিসে কি কি, আমরা এবিসি, এসবিসি, তারপর হলো এনকন্ড্রোমা, অস্টিওকন্ড্রোমা, কন্ডোসার্কোমা আর অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা বলে দিলাম। ঠিক আছে। আর ডায়াফাইসিসে কি হয়, তাহলে ডায়াফাইসিসে আমরা যেগুলো জানি বাকিগুলা, মনে করো উইং সার্কোমা হয়, মাল্টিপল মাইলোমা, অস্টিওমা, লিম্ফোমা, অ্যাডামান্টিনোমা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া। ডায়াফাইসিসে সংক্ষেপ কিভাবে মনে রাখা যায়, যে ফাইব্রাস লিশন গুলো সব ডায়াফাইসিসে হয়। যে ফাইব্রাস লিশন আমরা কি কি আছে, একটা ফাইব্রাস ডিসপ্লাসিয়া, ফাইব্রোসার্কোমা, ফাইব্রাস কর্টিক্যাল ডিফেক্ট, এগুলো সব ডায়াফাইসিসে হয়। আর এর সাথে অস্টিওডস্টোমা আমরা জানি একটা টিনি কর্টিক্যাল একটা ডিফেক্ট হয়, ঠিক আছে, খুব পেইনফুল হয়। তাহলে অস্টিওডস্টোমাটা তোমার হলো ডায়াফাইসিস হয়। উইং সার্কোমা ডায়াফাইসিস হয়। মাল্টিপল মাইলোমা ডায়াফাইসিস হয়, 5টা লিশন থেকে মাল্টিপল, এটা সবাই আমরা জানি। ঠিক আছে। তাহলে আমরা যদি বলি ডায়াফাইসিসের কি কি লিশন হয়, তাহলে এটা একটা হলো, এক নম্বরে আমরা বলবো উইং সার্কোমা, স্যারেরা যেটা শুনতে চাই। একটা হলো উইং সার্কোমা, তারপর হলো অস্টিওডস্টোমা, লিম্ফোমা, অ্যাডামান্টিনোমা, মাল্টিপল মাইলোমা, আর এদিকে ফাইব্রাস লিশন গুলা সব। হুম। তাহলে এটা যদি আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি, যে এপিফাইসিসে কি হয়, মেটাফাইসিসে কি হয়, ডায়াফাইসিসে কি হয়। তাহলে এপিফাইসিসে হলো জিসিটি আর কন্ড্রোব্লাস্টোমা, আর মেটাফাইসিসে হলো এবিসি, এসবিসি, আর কার্টিলেজিনাস লিশন বাকিগুলা সব, আর অস্টিওসার্কোমা, এই হয়ে গেল। আর ডায়াফাইসিসে কি কি হয়, ডায়াফাইসিসে হলো ফাইব্রাস লিশন গুলা সব, আর সাথে কি থাকবে, উইং সার্কোমা, অস্টিওডস্টোমা, লিম্ফোমা, অ্যাডামান্টিনোমা, মাল্টিপল মাইলোমা। মানে কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? সবাই বুঝতে পারতেছেন তো না? আমি এ বুঝতে আমার পারতেছি। এটা আমার একটু কথা আমার কথা কি শোনা মিজান যায়? আহমেদ ভাইয়ের কাছ থেকে একটু নিয়েন, একটু রিভিউ নিয়েন। শোনা যায়, এই আমার ইমরান কথা ভাই, শোনা যায়? বুঝছো? কি অবস্থা? এ শোনা ভাই যাচ্ছে মাঝে আমার মধ্যে কথা? একটু এই এই ইয়া যে করেন, রাজ, বুঝছেন তো? এই এই রাজ জায়গা পাখি কি এটা? কামরুজ্জামান ভাই মনে হয়। কামরুজ্জামান ভাই? ভাই আচ্ছা। ওটা রাতের পাখি নাম দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনেন, আগাই। তাহলে এটা হলো এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস। তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এইটা সুন্দর একটা ছবি দেওয়া আছে, এটা সব জায়গায় আছে, অ্যাপ্লিতে আছে, ক্যাম্বেলে আছে। হ্যাঁ। আর এখান থেকে যদি আমরা একটু দেখি, দেখেন, আবার এই ছবির মধ্যে যা আছে ওই বইয়ের বর্ণনার মধ্যে কিন্তু সবগুলা নাই, এই জন্য পাশাপাশি কিছু আবার লিখে রাখছে বর্ণনার মধ্যে। এখান থেকে দেখেন, এপিফাইসিস এর মধ্যে জিসিটি, কন্ডোব্লাস্টোমা। আর মেটাফাইসিস এর মধ্যে বোনসিস লেখা। তাহলে বোনসিসটা কি কি আছে, এপিফাইসিস, এবিসি, এসবিসি আছে। তারপরে যে কার্টিলেজিনাস লিশন গুলো, অস্টিওকন্ড্রোমা, এনকন্ড্রোমা, হ্যাঁ, তারপরে হলো কন্ড্রোসার্কোমা আর অস্টিওসার্কোমা, আর বাকিগুলো সব ডায়াফাইসিসে। তাহলে ডায়াফাইসিসে যা যা আছে আর কি, ঠিক আছে। ফাইব্রাস লিশন গুলো সব আছে, অ্যাডামান্টিনোমা, মাল্টিপল মাইলোমা, উইং সার্কোমা। এই এই ছবিটা দেখেও মোটামুটি এটা মনে রাখা যায় আর কি। এখন যদি আমরা এজ অনুযায়ী বলি যে কোন এজে কোনটা বেশি হয়, তাহলে আমরা 3-4 ভাগে ভাগ করব। 0 to 10 ইয়ার্স একটা, 10 to 20 ইয়ার্স একটা, 20 to 40 ইয়ার্স, আর হলো more than 40 ইয়ার্স। 0 to 10 ইয়ার্স, 0 to 10 ইয়ার্স এ বিনা ইনলিশন হবে এসবিসি। আমাদের ইসোনোফিলিক গ্রানুলোমা নাম মনে রাখার দরকার নেই, স্যারেরা মানে আনকমন জিনিস কিন্তু অত বেশি শুনতে চায় না। মানে আমরা যদি কমন জিনিস বলবো, আনকমন জিনিস বলার দরকার নেই। তার মানে আমরা বিনা ইনলিশন হবে এসবিসি। আর ম্যালিগন্যান্ট কি বলবো, উইং সার্কোমা, অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা আসলে একদম 0 থেকে শুরু করে একদম যে কোনো বয়সে হইতে পারে, এই জন্য সব জায়গায় অস্টিওসার্কোমা ঢোকাই দেওয়া যাবে। হ্যাঁ। তাহলে 0 to 10 ইয়ার্স এ আমরা বলবো ইসোনোফিলিক গ্রানুলোমা আর এসবিসি। আর ম্যালিগন্যান্ট হলো উইং সার্কোমা, অস্টিওসার্কোমা। 10 to 20 ইয়ার্স এ এখানে B9 এর মধ্যে সবগুলা পড়ে যায়, এসবিসি আর ফাইব্রাস লিশনটা, নন ফাইব্রোমা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, অস্টিওডস্টোমা, কন্ডোব্লাস্টোমা। আর ম্যালিগন্যান্ট হলো
উইং সার্কোমা, অস্টিওসার্কোমা। তাহলে উইং সার্কোমা কিন্তু ওই 0 to 10 ইয়ার্স এর মধ্যে ছিল, আবার 10 to 20 ইয়ার্স এর মধ্যেও ছিল উইং সার্কোমা। তার মানে উইং সার্কোমা 0 to 20 ইয়ার্স এর মধ্যে যে কোনো সময় হইতে পারে। আবার আমরা উইং সার্কোমা যখন আলাদা করে পড়বো, ওর মধ্যে তো এজ ডিস্ট্রিবিউশন আছে। সব সময় আবার ওই ওই বর্ণনার সাথে এগুলো আবার মিলবে না, কিছু এদিক ওদিক হবে আর কি। হুম, এই। আচ্ছা, তাহলে এখানে অস্টিওসার্কোমা, উইং সার্কোমা আছে, অস্টিওসার্কোমা আছে। আর 20 to 40 ইয়ার্স, এখানে আমরা বিনাইল লিশন কি কি বলছে, জিসিটি আছে, অস্টিওব্লাস্টোমা, এনকন্ড্রোমা, ব্রাউন টিউমার। আর ম্যালিগনেন্ট হলো লিম্ফোমা, অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা। এখানে কিন্তু উইং সার্কোমা নাই, আবার কন্ড্রোসার্কোমা এসে যোগ হয়েছে। তার মানে ম্যালিগনেন্টের মধ্যে এই 20 to 40 ইয়ার্স এর মধ্যে লিম্ফোমা আসলো, কন্ড্রোসার্কোমা আসলো, আবার উইং সার্কোমা তো আছেই। আর 40 প্লাসের মধ্যে, যেহেতু 40 প্লাস, আমাদের কিন্তু মোস্ট কমন বোন টিউমার হলো সেকেন্ডারি মেটাস্টাসিস, তাই না? আর প্রাইমারি হলো তো মাল্টিপল মাইলোমা। তাহলে মাল্টিপল মাইলোমা 40 ইয়ার্স এর বেশি হইলেই কি মাল্টিপল মাইলোমা মেটাস্টাসিস, এই দুইটা বলাই লাগবে, যে মাল্টিপল মাইলোমা মেটাস্টাসিস। আর অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা তো আসেই। আর যে কোনো এজে ইনফেকশন হইতে পারে। ইনফেকশন কিন্তু একটা বোন টিউমারের সাথে সবসময় একটা ডিডি, যে কোনো এজেই বোন টিউমার হইতে পারে। তাহলে এজ যদি বলি আমরা 0 to 10 ইয়ার্সে কি হবে, ইসোনিমিলিক গ্রালোমা, এসবিসি। আর ম্যালিগনেন্ট হলো ইউং সার্কোমা, অস্টিওসার্কোমা। আর 10 to 20 ইয়ার্সে এবিসি, এসবিসি, নন অসিভিং ফাইব্রোমা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, কন্ডোব্লাস্টোমা, অস্টিওডাস্টোমা। আর ম্যালিগনেন্ট হলো উইং সার্কোমা, অস্টিওসার্কোমা, এই। আর 20 থেকে 40 ইয়ার্সে মেন হলো আমাদের জিসিটি, যেটা আমরা বলি 20 থেকে 40 বছর বয়স। আর অস্টিওব্লাস্টোমা, এনকন্ড্রোমা, ব্রাউন টিউমার। তারপর ম্যালিগনেন্ট হলো লিম্ফোমা, অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা। আর এটা মোর দেন 40 ইয়ার্স হলে মাল্টিপল মাইলোমা মেটাস্টাসিস। তাহলে এখানে যদি আমি একটু সহজ করে বলি, তাহলে উইং সার্কোমা 0 to 10 এর মধ্যে আছে, বা 10 to 20 এর মধ্যে আছে। আর অস্টিওসার্কোমা সব জায়গাতেই আছে, যে কোনো এজেই। আর 20 থেকে 40 এর মধ্যে এসে যোগ হয়েছে লিম্ফোমা, কন্ডোসার্কোমা। কন্ডোসার্কোমা একটু বেশি বয়সে হয়। আর 40-এর উপরে গেলে মাল্টিপল মাইলোমা মেটাস্টাসিস। হুম, মানে এই তার যতটুকু মানে আমরা, আমাদের হ্যাঁ, আমাদের যদি বলি যে একদম ছোটবেলায় ইউইং সার্কোমা আর সিম্পল, ছোট বাচ্চা কাচ্চারা সিম্পল থাকে। আর যে স্কুলের বাচ্চা কাচ্চাদের দেখা যায় যে গ্রোথ পিরিয়ডে যখন থাকে একটা বাচ্চা, যে 10 হুম, থেকে গ্রোথ পিরিয়ডে আমাদের ফাইব্রাস ডিজিজ গুলা বেশি হয়। কারণ হুম, গ্রোথের সাথে একটা সম্পর্ক আছে, যে ফাইব্রাস ডিজেনারেশনের কিংবা ফাইব্রাস রিপ্লেসমেন্ট আমাদের গ্রোথের সাথে সম্পর্ক। এই জন্য ফাইব্রাস টিউমার গুলো সাধারণত এই স্কুলের বাচ্চাদের বেশি হয়, যাদের আর কি গ্রোয়িং পিরিয়ডে। গোলিং আর পিরিয়ডে, আমরা হ্যাঁ। যে 30 থেকে 40-এর মধ্যে বুড়া আছি, তাহলে আমাদের দেখা যাবে যে জিসিটি হবে, তারপরে হচ্ছে আমাদের এই আর কি হবে, অস্টিওকন্ড্রোমা, কন্ডোব্লাস্টোমা, অস্টিওসার্কোমা, হ্যাঁ, এগুলো হবে। কার্টিলেজ গুলা ধ্বংস হইতে থাকবে, আর এই কার্টিলেজের রোগ গুলা হইতে থাকবে। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে আমি কি কি পড়লাম? এখন পড়লাম হলো টিউমারের ডেফিনিশন পড়লাম, টিউমারের ক্লাসিফিকেশন পড়লাম, সাইট পড়লাম, এজ অনুযায়ী পড়লাম, হ্যাঁ, এই। আচ্ছা, এখন আমার একটা হাতে লেখা একটা ছোট ইয়ে আছে। হুম, দেখা যাচ্ছে তো না ভালো, শায়েক? হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। তবে দেখা যাচ্ছে। আমার হাতের লেখা থেকে বেটার। না, হাতে লেখা দেখে লাভ নেই। আচ্ছা, শোনেন, তাহলে যদি বলি আপনার বিনাইন টিউমার আর ম্যালিগনেন্ট টিউমার, এটার ডিফারেন্স আমাদের অবশ্যই জানা উচিত। মাঝে মাঝে স্যার শুনে যে বিনাইন কেন, ম্যালিগনেন্ট কেন। হুম, তো এটা যদি আমরা যদি না জানি, তাহলে সমস্যা। তাহলে বিনাইন টিউমার কেমন থাকে, ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে। ম্যালিগনেন্ট টিউমার হলো ওয়েল ডিফারেন্সিয়েটেড টু অ্যানাপ্লাস্টিক। হ্যাঁ, তাহলে এই যে ডিফারেন্সিয়েশন কি জিনিস, এর নিচে দেখ কয়েকটা ডেফিনিশন লেখা আছে, এটা একটু পড়ে আসি আমরা। ডিফারেন্সিয়েশন কি জিনিস? একটা হলো ডিফারেন্সিয়েশন রিফার্স টু দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য নিউপ্লাস্টিক প্যারেনকাইমাল সেল রিজেম্বল দ্য করসপন্ডিং নর্মাল প্যারেনকাইমাল সেল। তার মানে আমাদের নর্মাল সেলের সাথে একটা নিউপ্লাস্টিক সেলের কতটুকু মিল আছে, এটা হলো ডিফারেন্সিয়েশন। মানে মনে করেন একটা নিউপ্লাস্টিক সেলের মধ্যে তো কিছু চেঞ্জ হবে, তার সাইজে চেঞ্জ হবে, শেপে চেঞ্জ হবে, নিউক্লিয়াসে চেঞ্জ হবে, তার মাইটোটিক ফিগারে চেঞ্জ হবে। এই যে চেঞ্জ হওয়ার পরে আর একটা নর্মাল সেল, একটা নিউপ্লাস্টিক সেল যদি পাশাপাশি আমরা রাখি, আর নর্মাল সেলের সাথে নিউপ্লাস্টিক সেলের কতটুকু মিল আছে, এই মিলটাকে বলবো আমরা হলো ডিফারেন্সিয়েশন। আর যদি ডিফারেন্সিয়েশন কম থাকে, যে মিল নাই, ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, সেটাকে আমরা বললি হলো অ্যানাপ্লাসিয়া। মানে ডিফারেন্সিয়েশন
যদি মিল থাকে তাহলে সেটা আমরা বলি ওয়েল ডিফারেন্সিয়েটেড, আর যদি মিল না থাকে সেটা আমরা বলি হলো মডারেটলি বা পুরলি ডিফারেন্সিয়েটেড। মানে ভালো ডিফারেন্সিয়েশন একটা ভালো জিনিস, মানে যদি বেশি ডিফারেন্সিয়েশন থাকে ভালো, ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার গুলো ভালো। এই তার মানে আমাদের নর্মাল সেলের সাথে ওই টিউমারের একটা মিল আছে। তাহলে যেগুলো বিনাইন টিউমারে কি হয়, বিনাইন টিউমারের যে সেল আর আমাদের নর্মাল যে সেল মোটামুটি অ্যাভারেজ ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে। মানে দেখা যায় যে 75 to 100% সেল একই রকম আছে, আমাদের সেলের সাথে ওই সেলের একই রকম, মানে ওয়েল ডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেড যখন আমরা গ্রেডিং পড়বো তখন ওর মধ্যে গ্রেডিং আছে, ডিফারেন্সিয়েশনের গ্রেডিং, যে গ্রেড 1 2 3 4। তাহলে বিনাইন টিউমারটা ইউজুয়ালি কি থাকে, ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে। ম্যালিগন্যান্ট টিউমার ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকতে পারে, মডারেটলি ডিফারেন্সিয়েটেড থাকতে পারে, পুরলি ডিফারেন্সিয়েটেড থাকতে পারে, অ্যানাফিলাস্টিক থাকতে পারে, মানে তার অবস্থা অনুযায়ী আর কি। আর পিলিওমরফিজম, বিনাইন টিউমারে পিলিওমরফিজম থাকে না, এখানে থাকে। পিলিওমরফিজম মানে ভেরিয়েশন ইন সাইজ অ্যান্ড শেপ। দেখা যাচ্ছে যে টিউমারের সাইজ শেপ বা প্রত্যেকটা সেলের সাইজ শেপ বিভিন্ন রকম। ম্যালিগন্যান্ট টিউমারে, বিনাইন টিউমারে ওরকম না, একই রকম সবগুলা। আর এটা নিউক্লিয়াস কি হবে, নট হাইপারক্রোমাটিক, এটা হাইপারক্রোমাটিক। মাইটোটিক ফিগার ফিউ, আর এখানে বেশি বেশি মাইটোসিস হবে, মানে অ্যাবনর্মাল পলিফারেশন হবে ম্যালিগন্যান্ট টিউমারে আর কি। আর নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওটা বিনাইন টিউমারে 1:4, এটা নর্মাল, মানে আমাদের নর্মাল সেলে যেমন, আমাদের নর্মাল সেলেও কিন্তু তাই নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও কিন্তু 1:4, মানে নিউক্লিয়াসটা হলো সাইটোপ্লাজমের তুলনায় 1 গুণ, সাইটোপ্লাজম হলো 4 গুণ। আর ম্যালিগন্যান্ট টিউমারে কি হয়, 1:1 হয়ে যায়। তার মানে এখানে কিন্তু আসলে নিউক্লিয়াসের সাইজটা বাড়ে, নিউক্লিয়াসের সাইজটা বাড়ার কারণে মনে হয় যে সাইটোপ্লাজমের সমান হয়ে গেছে, যার কারণে 1:1 বলি আমরা। 1:1 মানে এরকম না যে সাইটোপ্লাজম কমে যাচ্ছে, নিউক্লিয়াস সাইজটা বেড়ে যাচ্ছে। হয়তো নিউক্লিয়ার সাইজ এখানে 1:4 ছিল, নিউক্লিয়ার সাইজ হলো ওই 4:4 হয়ে গেল, তার মানে সেই 1:1, মানে নিউক্লিয়াসের সাইজটা কোনো বেড়ে যায় ম্যালিগন্যান্ট টিউমারে, যার কারণে নিউক্লিয়ার সাইটোপ্লাজমের রেশিওটা ঠিক থাকে না। নর্মালি নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও হলো 1:4, আর ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও 1:1 হয়ে যায়। এটা হলো আমাদের একটা হিস্টোলজিক্যাল ডিফারেন্স, এই 4টা পয়েন্ট, যেটা একটা ডিফারেন্সিয়েশন, পিলিওমরফিজম, নিউক্লিয়াস আর নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও। এবার কিছু ক্লিনিক্যাল কিছু ডিফারেন্স আছে, সেটা হলো আমরা জানি রেট অফ গ্রোথ কি হবে, স্লো হবে, এটা র্যাপিড হবে। বিনাইন টিউমারের সাইজটা কি হবে, স্মল হবে, এটা লার্জ হবে। আর ক্যাপসুল, বিনাইন টিউমারে ক্যাপসুল থাকে, ম্যালিগন্যান্টে থাকে না। আর বিনাইন টিউমার ইউজুয়ালি লোকাল কোনো ইনফেকশন হয় না, কারণ কর্টেক্স ব্রেক করে আশপাশে যায় না। আর ম্যালিগন্যান্ট টিউমার তো সারাউন্ডিং টিস্যুতে ইনফিল্ট্রেশন হয়ে চলে যায়, লোকাল ইনফেকশন হয়। আর মেটাস্টাসিস বিনাইন টিউমারে হয় না, ম্যালিগন্যান্ট টিউমারে মেটাস্টাসিস হয়। এই কয়টা পয়েন্ট যদি আমরা একটা কোন একটা টিউমারের ডায়াগনস্টিকের ফেভারে যদি বলি যে তুমি এটা বিনাইন কেন বললা, তাহলে সেটা কিন্তু হিস্ট্রি আমাদের স্যারদের কি বলবো যে স্যার এটা স্লো গ্রোথ, সাইজটা হলো স্মল, হ্যাঁ, তারপর কোনো মেটাস্টাসিস নাই, কোনো লোকাল ইনভেশন নাই, এরকম আমরা রেডিওলজিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার এরকম বললে আমরা বলতে পারবো যে আমরা কেন বিনাইন বললাম বা কেন ম্যালিগন্যান্ট বললাম। ডিফারেন্সটা জানলে আমাদের যে কোনো জায়গায় হেল্প হবে। এটা আমি ওই আগের প্যাথোলজি বই থেকে লিখে রাখছি আর কি। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখলাম। আর ডিসপ্লাসিয়া মেটাপ্লাসিয়া ডেফিনেশনটা দেখে নিন, কারণ ওটা ওই মিন সাথে যদি থাকে ধরতে পারে। যদি আমরা স্টেজিং আর গ্রেডিং এ আসি, এখন গ্রেডিং কি জিনিস আর স্টেজিং কি জিনিস, তাই তো? স্টেজিং, আচ্ছা গ্রেডিংটা আগে বলি, হ্যাঁ সেটা কই। আচ্ছা গ্রেডিংটা হলো ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন ইজ কল্ড হলো গ্রেডিং। ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা আগেই বলছি যে ডিফারেন্সিয়েশন কি জিনিস, যে আমাদের একটা নর্মাল সেল আর একটা টিউমার সেল, যে টিউমার সেলটার ক্যারেক্টার ভিতরে একটা সেলের নিউক্লিয়াস সাইটোপ্লাজম বা যতটুকু থাকে আমাদের নর্মাল সেলের সাথে কতটুকু তার মিল আছে, এটাকে আমরা বলি হলো ডিফারেন্সিয়েশন। এখন এই ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশনটাকে আমরা বলতেছি হলো গ্রেডিং। তার মানে যেটাই গ্রেডিং সেটাই হলো ডিফারেন্সিয়েশন। এখন এই গ্রেডিংটা তাহলে কিসের উপর ডিপেন্ড করে, এদের লেখা আছে যে একটা হলো ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন, নিউক্লিয়ার সাইজ অ্যান্ড পিলিওমরফিজম আর মাইটোটিক অ্যাক্টিভিটি। যেমন আমরা যে ডিফারেন্সটা একটু আগে দেখলাম, যে আমরা একটা হিস্টোলজিতে একটা টিউমারে আমরা কি কি দেখি, তাহলে একটা হলো ডিফারেন্সিয়েশন দেখি, তাহলে পিলিওমরফিজম দেখি,
আর মাইটোটিক অ্যাক্টিভিটি দেখি, নিউক্লিয়ার সাইজ শেপটা দেখি। এই সবগুলো আমার ডিপেন্ড করতেছে এই গ্রেডিং এর উপরে, যে এইটাকের উপর ভিত্তি করে আমরা গ্রেডিং করতেছি আর কি। হ্যাঁ, মানে আমরা মনে করি নিউক্লিয়ার সাইজ নর্মাল সেলের সাথে আমার টিউমার সেল কেমন, বা নর্মাল সেলের মাইটোটিক অ্যাক্টিভিটি কেমন, টিউমার সেলের মাইটোটিক অ্যাক্টিভিটি কেমন, বা আমাদের নর্মাল সেলের সাইজ শেপ কেমন, টিউমার সেলের সাইজ শেপ কেমন, মানে কতটুকু এর সাথে মিল আছে। এই পুরোটাই হলো গ্রেডিং। গ্রেডিং মানে ডিফারেন্সিয়েশন মানেটা কি সেটা তো বললাম, যে আমাদের নর্মাল সেলের সাথে টিউমার সেলের কতটুকু মিল আছে। এটা হলো মানে টিউমার সেলের সাথে নর্মাল সেলের কি কি মানে কিছু কিছু মিল আছে। একটা হলো নিউক্লিয়ার সাইজ, পিলিওমরফিজম, মাইটোটিক অ্যাক্টিভিটি, এইগুলো আমরা দেখবো। এখন যদি দেখা যায় যে আমাদের মোর দ্যান 75% সেল হলো ডিফারেন্সিয়েশন, মানে একটা টিউমার সেলের সাথে আমাদের নর্মাল সেলের মোটামুটি মোর দ্যান 75% সেল একই রকম, তাহলে সেটাকে আমরা বলি ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার। এই যে গ্রেডিং, তাহলে গ্রেডিং এর উপরে তিন ভাগে ভাগ করছে। একটা হলো ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুরলি ডিফারেন্সিয়েটেড, আর 1 2 3 4 চারটা গ্রেড। তাহলে গ্রেড 1 হলো মোর দ্যান 75% সেল ডিফারেন্সিয়েটেড থাকবে, আর গ্রেড 2 হলো 50 to 75% সেল থাকবে, আর গ্রেড 3 হলো 25 to 50, আর গ্রেড 4 হলো লেস দ্যান 25। তাহলে এই যে চারটা গ্রেড, এখানে গ্রেড 1 থাকে বলা হয় ওয়েল ডিফারেন্সিয়েটেড, আর 2 3 হলো মডারেটলি ডিফারেন্সিয়েটেড, আর গ্রেড 4টা হলো পুরলি ডিফারেন্সিয়েটেড। তাহলে এই হলো আমাদের চারটা গ্রেডের মধ্যে আবার তিন ভাগে ভাগ করা যায়, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুরলি ডিফারেন্সিয়েটেড। আর পুরলি ডিফারেন্সিয়েটেড কিন্তু খারাপ, মানে যদি দেখি যে না আমাদের লেস দেন 25% সেল মাত্র মিল আছে, তাহলে সেটা খারাপ টিউমার। আর ওয়েল ডিফারেন্সিয়েটেড কোনটা, বিনাইন টিউমার গুলো ইউজুয়ালি ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকে, আর ম্যালিগন্যান্ট টিউমার গুলো হলো পুরলি ডিফারেন্সিয়েটেড থাকে। তাহলে এটা হলো আমার গ্রেডিং। আচ্ছা, গ্রেডিংটা হলো মেইনলি হলো হিস্টোলজি। দেখেন এখানে কিন্তু আসলে আমাদের ক্লিনিক্যাল কোনো কিছু নাই, যে আমরা যদি বলি যে না এটা আমরা নর্মাল সেলের সাথে একটা টিউমার সেলের কতটুকু মিল আছে, কিন্তু আমরা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারবো না। একটা এক্সরে করে, রেডিওলজি করে, হিস্ট্রি নিয়ে বোঝার কোনো উপায় নাই। আমাকে হিস্টোলজি বায়োপসি করে, হিস্টোলজি করে তাই বুঝতে হবে। নিউক্লিয়ার সাইজ বলেন, তারপর মাইটোটিক অ্যাক্টিভিটি বলেন, পিলিওমরফিজম বলেন, সবকিছু কিন্তু হিস্টোলজির উপর ডিপেন্ডেন্ট। যার কারণে এই গ্রেডিং এর চাইতে ইম্পর্টেন্ট হলো আমাদের স্টেজিং, কারণ স্টেজিং হলো ক্লিনিক্যাল ভ্যালু বেশি। হ্যাঁ, স্টেজিংটা আমরা, এটা হলো আমাদের ক্লিনিক্যাল ভ্যালু বেশি। এই দেখেন এই যে লিখে রাখছি। তাহলে স্টেজিং কিসের উপর ডিপেন্ড করে? একটা হলো সাইজ অফ দ্য প্রাইমারি টিউমার, রিজন আর লিম্ফ নোড ইনভলভমেন্ট, আর হলো মেটাস্টাসিস। এই তিনটা জিনিসের উপরে। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি। একটা সাইজ দেখলে আমরা বুঝতে পারতেছি, লিম্ফ নোড ইনভলভমেন্ট হচ্ছে কিনা এটা আমরা ক্লিনিক্যালি বুঝতে পারতেছি, মেটাস্টাসিসও আমরা রোগীর কাছ থেকে হিস্ট্রি নিলে বুঝতে পারতেছি, অথবা দেখা যাচ্ছে যে এক্সরে করলে, এমআরআই করলে বুঝতে পারতেছি যে মেটাস্টাসিস হচ্ছে কিনা। তাহলে স্টেজিংটা হলো একদম ক্লিনিক্যাল। হ্যাঁ, আর গ্রেডিংটা হলো হিস্টোলজিক্যাল। তাহলে স্টেজিংটা, এখানে এখন বিভিন্ন ধরনের স্টেজিং আছে। একটা হলো এনেকিং স্টেজিং, টিএনএম স্টেজিং, আর হলো এজেসিসি স্টেজিং, মানে আমেরিকান জয়েন্ট কমিটি অন ক্যান্সার। এখন আমাদের এই তিনটা স্টেজিংই ভালো করে জানতে হবে যে কি কি স্টেজিং। তাহলে প্রথমে যদি আমরা বলি এনেকিং স্টেজিং বিনাইন টিউমারের জন্য একরকম, ম্যালিগন্যান্ট টিউমারের জন্য একরকম। তাই আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি আর কি, অনেক কিছু লেখা আছে, এত কিছু দরকার নেই, জিসটা মনে রাখতে হবে। এখন ইম্পর্টেন্ট বিনাইন, এই যে প্রশ্নটা বলতেছে এটা রিটেনের প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, যে এনিকিং আসলে অফ দ্য ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য বিনাইন টিউমার। এটা ওই এই স্টেজিং বলেন, গ্রেডিং, এই যে এত সময় যেগুলো বললাম, এগুলো রিটেন হোক, ভাইভা হোক, সব জায়গায় লাগবে, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো সব পড়তে এটা হবে। ফ্রিকোয়েন্টলি রিটেনে আসে এনিকিং হ্যাঁ, স্টেজিংটা। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন তাহলে এখানে এনেকিং স্টেজিং, অর্থাৎ আমরা স্টেজিং আর গ্রেডিং সম্পর্কে তো ধারণা হয়েছে। গ্রেডিংটা হলো হিস্টোলজিক্যাল, আর স্টেজিংটা হলো ক্লিনিক্যাল। এখন স্টেজিং স্টেজিং আমরা করবো এনেকিং স্টেজিং, যেটা স্টেজ 1 ল্যাটেন্ট স্টেজ, স্টেজ 2টা হলো অ্যাক্টিভ স্টেজ, আর স্টেজ 3টা হলো এগ্রেসিভ। তাহলে স্টেজ 1 যেটা ল্যাটেন্ট স্টেজ, এটা হলো 10 to 15%, স্টেজ 3 যেটা এগ্রেসিভ স্টেজ, এটা হলো 10 to 15%, আর মাঝখানে যেটা অ্যাক্টিভ স্টেজ, এটা হলো 70%। এখন যেটা ল্যাটেন্ট স্টেজ, এটা কি থাকে? ইন্ট্রাক্যাপসুলার, অ্যাসিম্পটোমেটিক, ইনসিডেন্টাল ফাইন্ডিং হয় হঠাৎ করে। হ্যাঁ, তার মানে আমরা কিন্তু জানি বিনাইন টিউমার ইউজুয়ালি কি থাকে, ক্যাপসুল এনক্যাপসুলেটেড থাকে। তাহলে এ তো ইন্টারক্যাপসুলার থাকবেই, এ কি থাকবে? এনক্যাপসুলেটেড থাকবে।
ক্যাপসুল দ্বারা থাকবে। যদি আমরা এক্সরে করি ক্লিনিক্যাল, আমরা তাহলে কিছুই পাবো না, কোনো সিমটম পাবো না, মানে অ্যাসিম্পটোমেটিক থাকবে। ইন্টারক্যাপসুলার তো ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়, হঠাৎ একটা এক্সরে করছে, একটা টিউমার ধরা পড়ছে, এরকম। এর যদি আমরা রেডিওলজি করি, তাহলে রেডিওলজিতে, আচ্ছা আমরা একটা টিউমারের রেডিওলজিতে আমরা কি কি দেখি, তখন আমরা রেডিওলজি নিয়ে আমরা ভাববো যে হ্যাঁ রেডিওলজিতে আমরা কি কি দেখবো। তাহলে রেডিওলজিতে আমরা প্রথমে দেখি একটা সাইট দেখি আমরা, যে কোন জায়গায় হয়েছে টিউমারটা, যে এপিফাইসিসে, মেটাফাইসিসে না ডায়াফাইসিসে। আচ্ছা সাইটটা দেখে নিলাম, দেখার পরে দেখলাম যে কটেক্সটা ঠিক আছে না থিন আছে, দেখলাম। তার কটেক্স কোনো ইরোশন আছে কিনা দেখলাম, তারপর এটা সাব পেরিওস্টাল এলিভেশন আছে কিনা দেখলাম, বা কটেক্স ইরোড হয়ে সারাউন্ডিং টিস্যুতে গেছে কিনা। হ্যাঁ, এই আর এইগুলো প্রত্যেকটা আমরা এক্সরে যদি মাথায় রাখবো, যে আমরা একটা এক্সরে তে কি কি দেখবো, যে একটা টিউমার, ওটা আরেকটা একটা ইর মধ্যে দেওয়া আছে যে কি কি দেখবো আর কি, ওটা পড়ে নিলে বোঝা যাবে। তাহলে যদি স্টেজ অন, যখন আমরা স্টেজ অন হলো ল্যাটেন্ট স্টেজ, একদম লো গ্রেড। হ্যাঁ, তাহলে এই সময় লিশনটা কি থাকবে, ইন্টারক্যাপসুলার থাকবে, ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক। তাহলে যদি আমরা এক্সরে করি, মার্জিনটা কি পাবো আমরা, ওয়েল ডিফাইন্ড, এবং কটেক্সটা কি থাকবে, থিক, কোনো কর্টিক্যাল ডিস্ট্রাকশন থাকবে না। তাহলে মার্জিন ওয়েল ডিফাইন থাকবে, কটেক্স থিক থাকবে, নো কর্টিক্যাল ডিস্ট্রাকশন। তাহলে এখানে আমাদের কোনো আসলে ট্রিটমেন্টের দরকার নেই, স্পন্টেনিয়াস হিলিং হয়ে যাবে। এটা হলো 10 to 15%, 10 to 15%। তাহলে কি বললাম, এখানে স্টেজ অনে কি থাকবে, লিশনটা ইন্টারক্যাপসুলার থাকবে, অ্যাসিম্পটোমেটিক থাকবে, ইনসিডেন্টাল ফাইন্ডিং পাবো। আর যদি আমরা রেডিওলজি করি, তাহলে আমরা ওয়েল ডিফাইন্ড মার্জিন পাবো, থিক কটেক্স পাবো, এবং কটেক্সের কোনো ইরোশন পাবো না। আর যদি আমরা এটা 10 to 15%, যদি আমরা স্টেজ 2 তে চলে যাই, স্টেজ 1 ও ইন্টারক্যাপসুলার, স্টেজ 2 ও ইন্টারক্যাপসুলার, কিন্তু এটা সিমটোমেটিক। টিউমার একটু বড় হয়েছে, হয়তো পেন হচ্ছে, বা সারাউন্ডিং স্ট্রাকচারকে প্রেসার দিচ্ছে। হ্যাঁ, এই এখন তাহলে ওটাও কিন্তু স্টেজ 1 যেটা ল্যাটেন্ট, এটাও ইন্টারক্যাপসুলার ছিল, যেটা অ্যাক্টিভ স্টেজ এটাও ইন্টারক্যাপসুলার, কিন্তু স্টেজ 1 যেটা ল্যাটেন্ট স্টেজ ওটা ছিল অ্যাসিম্পটোমেটিক, এটা হলো সিমটোমেটিক, এটা হলো পার্থক্য। আর রেডিওলজিক্যাল কি হবে, রেডিওলজিক্যালি দুইটারই ওয়েল ডিফাইন্ড মার্জিন, কিন্তু ল্যাটেন্ট স্টেজে হলো কটেক্স হলো থিক, আর যেটা অ্যাক্টিভ স্টেজের কটেক্স হলো থিন। তাহলে ওটার কটেক্স থিক, তার রেডিওলজিক্যাল দুইটা ডিফারেন্স পাচ্ছি আমরা, একটা ডিফারেন্স পাচ্ছি, আর ক্লিনিক্যাল একটা ডিফারেন্স। বলে ক্লিনিক্যালি মানে ওটা হলে অ্যাসিম্পটোমেটিক, এটা সিমটোমেটিক, দুইটা ইন্টারক্যাপসুলার। রেডিওলজিক্যালি দুইটার মার্জিন ওয়েল ডিফাইন্ড, কিন্তু ওই ল্যাটেন্ট স্টেজে ওটা কি বলছে, কটেক্সটা ঠিক, এখানে কটেক্সটা হলো থিন। হ্যাঁ, আর এখানে যে বেরিয়ার থাকে আমাদের, যে একটা আমাদের ন্যাচারাল বেরিয়ার কি, একটা কম্পার্টমেন্ট আছে, পেরিওস্টেম আছে, ফাসা আছে, এগুলো আমাদের ন্যাচারাল কম্পার্টমেন্ট। এবার বলছে লিমিটেড বাই ন্যাচারাল বেরিয়ার, মানে বেরিয়ার ক্রস করে আর যাইতে পারে না, যেহেতু এদের কটেজ কিন্তু থিন, খুব থিন, কটেজ থিন হয়ে গেছে, মানে এর বাইরে কি আছে, পেরিওস্টেম। তাহলে পেরিওস্টেম আমাদের একটা ন্যাচারাল বেরিয়ার হিসেবে কাজ করতেছে, একটা ফাঁসা একটা বেরিয়ার হিসেবে কাজ করতেছে। এই তো এটা অ্যাক্টিভ স্টেজ যেহেতু সিমটোমেটিক, এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে। কেন, কারণ যেহেতু কটেক্সটা অনেক থিন থাকে, অনেকে একটা পড়ে গেছে, বাট একটা ট্রিভিয়াল ট্রমা পাইছে, একটা ফ্র্যাকচার নিয়ে আসছে, অনেকের এবিসি, একটা বাচ্চা হঠাৎ করে খেলা করতে গিয়ে পড়ে গেল, কটেক্সটা থিন আছে, ব্যালোনিং আছে, ও পড়ে গিয়ে ভেঙে গেছে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসছে। কারণ এটা তাহলে কি বুঝবো, তাহলে এটা অ্যাক্টিভ স্টেজে আছে, কটেক্স থিন ছিল, এই হয়ে গেল। এটা হলো ম্যাক্সিমাম অ্যাক্টিভ স্টেজ, 70%। আর এগ্রেসিভ যেটা থার্ড, এটা হলো এক্সট্রা ক্যাপসুলার। তাহলে প্রথম দুইটা কিন্তু ইন্ট্রা ক্যাপসুলার ছিল, একটা অ্যাসিম্পটোমেটিক, একটা সিমটোমেটিক। আর স্টেজ 3 যেটা, এটা বলছে এগ্রেসিভ টিউমার, এটা 10 to 15%, এটা হবে এক্সট্রা ক্যাপসুলার। তাহলে এটা ক্যাপসুলটা পার হয়ে বাইরে চলে যাবে, এগ্রেসিভ হবে। তাহলে এর কটেক্সটা কি হবে, ব্রেক হবে। আগের দুইটা কিন্তু কটেক্স ইনট্যাক্ট ছিল, একটাতে থিক ছিল, একটা থিন ছিল, আর এটা হলো কটেক্স ব্রেক হবে। তাহলে কটেক্স ব্রেক হলে কি হবে, সারাউন্ডিং টিস্যুতে যাবে, এবং 5% ক্ষেত্রে মেটাস্টাসিসও হইতে পারে। যেমন জিসিটি তে লাং মেটাস্টাসিস হয় আমরা জানি, 3% লাং মেটাস্টাসিস হইতে পারে, এরকম। তাহলে এটা যদি আমি আবার যদি বলি, তাহলে স্টেজ 3টা এটা হলো এগ্রেসিভ, এক্সট্রা ক্যাপসুলার, কটেক্সটা কি হবে, মানে রেডিওলজিক্যালি কটেক্স ব্রেক করবে, সারাউন্ডিং টিস্যুতে যাবে, মেটাস্টাসিস হইতে পারে। এই তাহলে এই তিনটা হলো আমাদের হলো স্টেজ, এনেকিং স্টেজ অফ বিনাইন টিউমার। তাহলে স্টেজ 1 হলো ল্যাটেন্ট স্টেজ, স্টেজ 2 হলো অ্যাক্টিভ স্টেজ, স্টেজ 3 হলো এগ্রেসিভ স্টেজ। তাহলে স্টেজ 1 এবং 3 10 to 15%, আর মাঝখানে যেটা অ্যাক্টিভ স্টেজ এটা 70%। তাহলে স্টেজ 1 এ
ইন্টারক্যাপসুলার, স্টেজ 2 ইন্টারক্যাপসুলার, স্টেজ 3 হলো এক্সট্রা ক্যাপসুলার। যদি এটা আমরা ডিফারেন্সিয়েট করে বলি মনে থাকবে ভালো। তাহলে স্টেজ 1 ইন্টারক্যাপসুলার, স্টেজ 2 ইন্টারক্যাপসুলার, স্টেজ 3 হলো এক্সট্রা ক্যাপসুলার। সিমটমের দিক থেকে যদি আমরা বলি স্টেজ 1টা থাকবে অ্যাসিম্পটোমেটিক, স্টেজ 2 সিমটোমেটিক, স্টেজ 3 তো অবশ্যই ডেফিনেটলি সিমটোমেটিক। আর রেডিওলজি যদি বলি তাহলে আমরা হলো স্টেজ মানে অন যেটা ল্যাটেন্ট স্টেজ, এটা ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকবে, স্টেজ 2 তে ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকবে, স্টেজ 3 তে থাকবে না। আর কটেক্স এর ক্ষেত্রে কি থাকবে, ল্যাটেন্ট স্টেজে কটেক্স থিক থাকবে, আর অ্যাক্টিভ স্টেজে কটেক্সটা থিন থাকবে, আর এগ্রেসিভ স্টেজে কটেক্স কি হবে, ব্রেক হবে, সারাউন্ডিং টিস্যুতে চলে যাবে, এবং সাথে মেটাস্টাসিসও থাকতে পারে। এই হলো আমাদের 3টা স্টেজ। মানে এটা কিন্তু বিনাইন টিউমারের অ্যানেকিং স্টেজিং। এখন ম্যালিগনেন্টও আছে, যে ম্যালিগনেন্ট এই টিউমারের স্টেজিং কি, অ্যানেকিং স্টেজিং অফ ম্যালিগনেন্ট টিউমার। এখানে কি ভাগে ভাগ করছে, একটা হলো লো গ্রেড আর হাই গ্রেড। আচ্ছা, এখন আমরা কিন্তু বলছি যে স্টেজিং এর উপরে আমরা কিন্তু 3টা জিনিস দেখি স্টেজিং এ। এটা কি দেখি, টিউমারের সাইজ দেখি, লিম্ফ নোড দেখি, আর মেটাস্টাসিস দেখি। স্টেজের মানে টিউমারের সাইজ, লিম্ফ নোড আর হলো মেটাস্টাসিস, যেটা আমরা টিএনএম আগে থেকে জানি। আমরা টিতে হলো টিউমার সাইজ, এনতে হলো রিজনাল লিম্ফ নোড, আর এমতে হলো টিউমার নোড মেটাস্টাসিস, টিএনএম। আর এখানে ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে কি বলছে, স্টেজ 1 2 3। স্টেজ 1টা হলো লো গ্রেড, তাহলে স্টেজ 1টা হলো লো গ্রেড, স্টেজ 2 হলো হাই গ্রেড, স্টেজ 3 হলো এনি গ্রেড। তাহলে স্টেজ 1 এর মধ্যে আবার দুই ভাগে ভাগ করছে, 1A আর 1B। এটা সবসময় ইন্টারকম্পার্টমেন্টাল, 1A-টাও ইন্টারকম্পার্টমেন্টাল, 2A-টাও ইন্টারকম্পার্টমেন্টাল, আর 3 হলো এনি কম্পার্টমেন্টাল। আসলে 3 মানে মেটাস্টাসিস হলেই সেটা 3 বলবো আমরা, সেটা লো গ্রেড হোক আর হাই গ্রেড হোক। তাহলে স্টেজ 1 হলো লো গ্রেড, স্টেজ 2 হলো হাই গ্রেড, স্টেজ 3 হলো এনি গ্রেড। আর ইন্টারকম্পার্টমেন্টাল কোনটা, স্টেজ 1A ইন্টারকম্পার্টমেন্টাল, আর বি হলো এক্সট্রা কম্পার্টমেন্টাল। আবার 2A হলো ইন্টারকম্পার্টমেন্টাল, বি হলো এক্সট্রা কম্পার্টমেন্টাল। এই দুটাতে কোনো মেটাস্টাসিস না। যদি মেটাস্টাসিস হয় তাহলে সেটা হলো স্টেজ 3 তে চলে যাবে। এইটাকেই একটু মডিফাইড করে ওই যে এজেসিসি হলো বলছে, যে হলো আরেকটা ক্লাসিফিকেশন করছে, যে আমেরিকান জয়েন্ট কমিটি অন ক্যান্সার। হ্যাঁ, এটা কি বলছে দেখেন, এটা টিউমার সাইজ যদি লেস দেন 5 সেন্টিমিটার হয় সফট টিস্যুর জন্য, এবং লেস দেন 8 সেন্টিমিটার হয় বোন সার্কোমার জন্য, এটাকে আমরা বলি স্মল। আমরা যে বলি স্মল টিউমারটা স্মল বা টিউমারটা লার্জ, কখন স্মল বলবো কখন লার্জ বলবো, আছে না, যে টিউমারটা যে স্মল বললাম আমরা, কখন স্মল বলবো, যখন টিউমারের সাইজ লেস দেন 8 সেন্টিমিটার হবে বোনের জন্য, সেটা স্মল। মোর দেন 8 সেন্টিমিটার জন্য হলো লার্জ। আর সফট টিস্যুর জন্য যদি লেস দেন 5 সেন্টিমিটার হয় স্মল, আর মোর দেন 5 সেন্টিমিটার হলে লার্জ। এখন স্টেজ এখানেও আগের মতো, ওই যে যেটা পড়লাম একটু আগে, এনাকিং স্টেজ ম্যালিগনেন্ট টিউমার, এই যে সিসিটা মোটামুটি একই রকম। এ দেখেন আমি যে হাতে লেখা আছে আমার, এটা হলো ওই সালিন স্যারের লেকচারে আছে। তাহলে স্টেজ 1 হলো লো গ্রেড, স্টেজ 2 হলো হাই গ্রেড, স্টেজ 3 4 5 না, স্টেজ 3 আর 4 4 পর্যন্ত গ্রেড এখানে, এটা হলো এনি গ্রেড। তাহলে স্টেজ 1টা তো লো গ্রেড, এর মধ্যে সাইজ কি বলছে, স্টেজ 1A হলো সাইজ হলো লেস দেন 8 সেন্টিমিটার, আর 1B হলো মোর দেন 8 সেন্টিমিটার, মানে সাইজটা হলো একটা স্মল সাইজ একটা লার্জ সাইজ, এখানে কোনো মেটাস্টাসিস নাই। আর যেটা 2 হাই গ্রেড, এটাও তাই, লেস দেন 8 সেন্টিমিটার, মোর দেন 8 সেন্টিমিটার, এখানে কোনো মেটাস্টাসিস নাই। তখন স্টেজ 1টা হলো লো গ্রেড, স্টেজ 2টা হলো হাই গ্রেড। এবার সাইজটা বলছে 1A হলো লেস দেন 8, আর 2A হলো লেস দেন 8, আর বিটা হলো মোর দেন 8, আর 3 4 এই দুটো হলো মেটাস্টাসিস। এখন মেটাস্টাসিস কোথায় হচ্ছে, এটার উপর ভিত্তি করে 3 4 কি বলছে, 3 তে বলছে স্কিপ মেটাস্টাসিস হবে, স্কিপ মেটাস্টাসিস। তাহলে স্কিপ লিশন আর স্যাটেলাইট লিশন, দুইটা লিশন আছে, এটা পরে বলতেছি। হ্যাঁ, আর স্টেজ 4A যেটা পালমোনারি মেটাস্টাসিস, আর স্টেজ 4B যেটা নন পালমোনারি মেটাস্টাসিস। তাহলে স্টেজ 3 যদি স্কিপ লিশন হয় তাহলে স্টেজ 3, আর যদি মেটাস্টাসিস হয় তাহলে সেটা কোন মেটাস্টাসিস, যদি পালমোনারি মেটাস্টাসিস হয় স্টেজ 4A, আর যদি নন পালমোনারি, পালমোনারি ছাড়া যদি অন্য কোথাও মেটাস্টাসিস হয় তাহলে স্টেজ 4B। এটা হলো এজেসিস স্টেজিং।
তাহলে মোটামুটি আমরা এই যে স্টেজিং জানলাম, গ্রেডিং জানলাম, স্টেজিং জানলাম। স্টেজিং হলো এনাকিং স্টেজিং, টিএনএম স্টেজিং আর এজএসসি স্টেজিং, এই হলো তিনটে স্টেজিং। হুম তাহলে টিউমারের ক্লাসিফিকেশন জানলাম, ডেফিনিশন, কোথায় কোন টিউমার হয়, স্টেজিং, গ্রেডিং। হ্যাঁ এই আচ্ছা, আমি একটু বায়োপসিটা বলে আসি। সাহেব কথা কি শোনা যায়? হ্যাঁ ভাই, কথা শোনা যাচ্ছে ভাই। ভাই এই মাঝে মাঝে এই হুম। এই এই কি বলে, মারুফ ভাই, তারপরে হিল্লোল, এদের একটু ধরেন তো, প্রশ্ন ধরেন তো। আচ্ছা ঠিক আছে। এনারা কি করে, এই ক্লাসে ঢুকে এদিক ওদিক ঘুরতে চলে যায়। আহ, ভিডিও কি অন করা নাকি? আহ, আপনার ভিডিও অন করা, আমরা সবকিছু দেখতে পাচ্ছি। হুম আচ্ছা আচ্ছা, বায়োপসিটা খুব ইম্পর্টেন্ট। বায়োপসি পর্যন্ত বলেই মানে খেলতে দেওয়া লাগবে, 11টা বাজে। তারপর যে অ্যাপ্রোচ ক্লিনিক্যাল ফিচার আছে, ইনভেস্টিগেশন আছে, তারপরে ওই যে এক্সিশন, টিউমার এক্সিশনটা আছে, অনেক পড়ে। বায়োপসি দেখি, এই যে দেখেন, বায়োপসি যদি বলি যে হোয়াট ইজ বায়োপসি, তাহলে হলো ইট ইজ এ সার্জিক্যাল প্রসিডিউর অফ টেকিং স্যাম্পল অফ টিস্যু। তাহলে বায়োপসিটা একটু সবাই মনোযোগ দিন, বায়োপসিটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ এটা কি রিটেনে বললো? আসবে, হ্যাঁ রিটেন, ভাইবা সব জায়গায় আসবে। আর দেখেন আমাদের তাহলে 12 তারিখে এটা আসবেই আসবে। হ্যাঁ, তাহলে সার্জিক্যাল প্রসিডিউর অফ টেকিং স্যাম্পল অফ টিস্যু ফ্রম ডিজিজ পার্ট অফ এ লিভিং বডি ফর ডায়াগনস্টিক পারপাস। তার মানে এটা কিন্তু সার্জিক্যাল প্রসিডিউর। হ্যাঁ, সার্জিক্যাল প্রসিডিউর অফ টেকিং স্যাম্পল অফ টিস্যু ফ্রম ডিজিজ পার্ট অফ লিভিং বডি, মানে যে লিভিং বডিতে যে জায়গায় ডিজিজ হয়েছে আমার, সেই ডিজিজ পার্ট থেকে আমরা একটা টিস্যু নিব। সেটা কি জন্য নিব? ডায়াগনস্টিক পারপাসে। কি ডায়াগনস্টিক? আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য। হ্যাঁ এই, তাহলে এটা টাইপের মধ্যে দুই ধরনের বায়োপসি আছে, একটা হলো ওপেন বায়োপসি, ক্লোজ বায়োপসি। এফএনএসি বলাই যাবে না বোন টিউমারের ডায়াগনোসিসের ক্ষেত্রে। হ্যাঁ এই যেমন লিখে দিচ্ছি, নেভার ডু এফএনএসি ফর মেকিং ডায়াগনোসিস অফ বোন টিউমার। মানে আমরা এফএনএসি কথাটা বলবোই না বোন টিউমারের জন্য। তাহলে বায়োপসি হলো দুই ধরনের, একটা হলো ওপেন বায়োপসি, একটা হলো ক্লোজ বায়োপসি। ওপেন বায়োপসি দুই ধরনের, একটা ইনসিশনাল বায়োপসি আর একটা হলো এক্সিশনাল বায়োপসি। একটা ইনসিশন দিয়ে বায়োপসি নিলেন, বা টোটালটা এক্সিশন করে বায়োপসিতে পাঠাইলেন। আর ক্লোজ বায়োপসি হলো কোর নিডল বায়োপসি, ফাইন নিডল বায়োপসি। কোর বায়োপসি বা নিডল বায়োপসি যেটা আমরা স্যারেরা যেটা শুনতে চাই, যেটা আমরা কিভাবে করি, জামশেডে নিডল দিয়ে করি। And কিভাবে করা হয়, এখান থেকে আমি এটা সাদা ইট নিতে পারবো না, স্কিন হোয়াইট হোয়াইট ছবি আঁকা একটু সাহেব। হ্যাঁ ব্রো। আচ্ছা, এখানে ওই যে রাত জাগা পাখি লিখেছে যে এখানে মাস্ট সে রিপ্রেজেন্টেটিভ টিস্যু, এই রাত জাগা পাখি আছে আমাদের নেওয়াজ। ওটা তো প্রিন্সিপালের মধ্যে আসবো, প্রিন্সিপালের তো আছে, রিপ্রেজেন্টেটিভ ম্যাম তো প্রিন্সিপাল এখন আসি নাই। বায়োপসি তো কেবল ই বললাম, আর ডেফিনেশনের মধ্যে। আচ্ছা এখন এই যে আমাদের বায়োপসি কিভাবে নেওয়া হয়, স্যার আজকে শুনলো না, নেওয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে যে বললো সুন্দর করে, আর এইটা আমি একটু আবার একটু বলি। বায়োপসি যখন নেওয়া হয়, হ্যাঁ, তখন মনে করেন জামশেদের নিডল যদি আমরা নিই, তাহলে নিডলের ভিতরে একটা ট্রোকার থাকে। হ্যাঁ, ধরো সাপোজ আমি এখানে আঁকাই, এই যে ফাঁকা জায়গা নিলাম, এই একটা ট্রোকার থাকে, এই যদি এটা নিডল হয়, এই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। আমি আঁকাচ্ছি তো দেখা যাচ্ছে। হ্যাঁ। ধরো এটা নিডল, তাহলে এর ভিতরে
কিন্তু একটা ট্রোকার আছে, আমি কিন্তু অত ছবি ভালো লাগাইতে পারি না, জাস্ট শুধু দেখো। ধরো এই ধরো আমি একটা নিডে লাগাইলাম, হ্যাঁ, নিডে লাগাইলাম, আর এর এর ভিতরে কিন্তু একটা ট্রোকার আছে, এই ধরো একটা ট্রোকার। এখন এখানে ধরো আমাদের এই যখন আমরা নিডেলটা যখন ঢোকাবো, তাহলে আমরা কিভাবে ঢোকাইতে পারি, একটা মিনি ইনসিশন দিয়ে দিতে পারি অথবা সিয়াম গাইড দিতে পারি, যে কোনো ভাবে। কোথায় আমরা প্রথমে বলে নিলাম যে আন্ডার অ্যানেস্থেসিয়া পেন্টিং ড্রাপিং করলাম, করার পরে একটা মিনি ইনসিশন দিব অথবা সিয়াম গাইড দিব। যখন আমরা দেখবো যে কটেক্সে গেছি, ধরো এটা ধরো কটেক্স, এটা তো নিডলের মাথা এটা। যখন আমরা কটেক্সে যখন টাচ করলাম, ধরো বোনের কটেক্সে টাচ করলাম, যখনই কটেক্সটা আমরা পার করব, তখন কি করব, এই যে শুধুমাত্র ভিতরে এই নিডেলটা থাকবে। কটেক্সটা যখন আমরা টাচ করলাম, তখন আমরা এটা আর রাখবো না, এই ট্রোকারটা উইথড্র করে নিব, ট্রোকারটা উইথড্র করে নিব। ট্রোকারটা উইথড্র করে নিলাম কি জন্য, এই যে নিলাম ট্রোকারটা উইথড্র করে নিলাম, নেওয়ার পরে এই শুধুমাত্র ক্যানোলাটা ভিতরে ঢোকাই দিব, ক্যানোলাটা ভিতরে ঢোকাই দিব। ঢোকাই দিলে কি হবে, দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে আমি এই ভিতরে ঢুকে গেল, টিস্যুর ভিতরে ঢুকে গেল। তখন এর ভিতরে কিন্তু কি ঢুকবে, এই যে টিস্যু ঢুকে যাবে। আমার কিন্তু এটা কিন্তু বাইরে আছে, ট্রোকারটা কিন্তু বাইরে আছে, মানে এটা কিন্তু আমি বাইরে, মানে কিছু দূর বাইরে বের করে রাখলাম আর কি, বাইরে বের করে রাখলাম। এবার যখন ট্রোকার সহ ক্যানোলা যখন একবারে বের করে নিয়ে আসবো, তখন এই ট্রোকার দিয়ে আবার চাপ দিব, চাপ দিলে কি হবে, ভিতরে যে টিস্যুটাকে চলে আসছিল, এর ভিতরে যে টিস্যুটা চলে আসছে ওইটা আমাদের গজের উপর নিতে হবে। এই মানে কিভাবে আমরা করি, তাহলে এটা যদি আমি আবার বলি যে আন্ডার অ্যানেস্থেসিয়া আন্ডার সিয়াম গাইড অথবা একটা মিনি ইনসিশন দিব, মিনি ইনসিশন দিয়ে প্রথমে আমরা ট্রোকার সহ ক্যানুলাটা ঢোকাবো। ঢোকানোর পরে যখন আমরা বোনসের কটেক্সে যাব, কটেক্স যখন পার হব, তখন আমরা কি করব, ভিতর থেকে ট্রোকারটা উইথড্র করব, ঢুকে শুধু ক্যানুলাটা ঢোকাই দিব। ঢোকাই দিয়ে ক্যানুলাটার তো ভিতরে তো ডায়ামিটার তো বেশি, আজকে বললো না কত গেজের জন্য, 8 গেজ আর হলো 11 গেজ। যখন যাবে ভিতরে, যখন ঢুকে যাবে, তখন ওই ক্যানুলার যে ডায়ামিটার ওর ভিতরে কি যাবে, টিস্যু চলে আসবে। টিস্যু যখন চলে আসবে, তখন ওই ট্রোকার আর ক্যানুলা একসাথে আমরা উইথড্র করব। উইথড্র করার পরে আবার ওই ট্রোকারটা চাপ দিব, চাপ দিলে কি হবে, গজের মধ্যে, তখন ওই গজের উপরে দিয়ে ট্রোকারটা চাপ দিলে গজের মধ্যে টিস্যুটা চলে আসবে। বুঝতে পারছেন কিনা শায়েক? হ্যাঁ ভাই হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি। আমি এখন এখন ক্লিয়ার। বুঝতে পারছেন না? হুম। তাহলে এই যে আমি বইতে লিখে রাখছি। হুম। তাহলে প্রথমে আমরা জামশেরে নিলে নিলাম, সিয়াম গাইড বা স্মল ইনসিশন দিলাম, ইনসিশন দিলে যখনই কটেক্সে টাচ করবে, ভিতর থেকে ট্রোকারটা বের করে নিব। এবার ক্যানুলাটা বোনসের ভিতরে ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পরে ওই ক্যানুলার ভিতরে টিস্যু চলে আসলো, ট্রোকার আর ক্যানুলা সহ বাইরে বের করে নিয়ে আসবো, বের করে নিয়ে আবার ট্রোকারে চাপ দিব, গজের মধ্যে পড়ে যাবে। পড়লে এখন ওইটা এবার আমরা ওই যে হেপারিন মিশাইতে পারি, হেপারিন আমরা ক্যানুলাতেও দিব আবার গজের মধ্যেও দিতে হয়, যাতে কোয়াগুলেট না হয়। হ্যাঁ, তারপরে ওইটা আমরা হলো পাঠাবো বায়োপসিতে। আচ্ছা, এখন বায়োপসি আমরা নিলাম, এখন বায়োপসির প্রিন্সিপাল দিব যদি ভাই, আমি একটু, কি দিব যাতে জমাট না বাঁধে? হেপারিন, 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 ওই যে বায়োপসির মধ্যে হেপারিন দিয়ে দিব? ওই যে নিডেলের মধ্যে হেপারিন, আজকে স্যার বললো না, কখন দিব, ওই যখন আমরা ট্রকার ঢুকাবো তখন? ট্রোকার যখন ঢুকাবো তখন, ওই মানে ওই জিসের ভিতরেই, মানে নিডেলের ভিতরে ট্রোকারের সাথে একটু মিশিয়ে নিতে হবে, পরে মনে হয় গজের উপরে দেওয়া হয়, যাতে যদি ব্লাড থাকে তাহলে তো দেখা যাবে যে রিপোর্টে শুধু দিয়ে দিল যে কোয়াগুলে ব্লাড কোয়াগুলে, মানে রিপোর্ট তো ভালো আসবে না, আমার তো রিপ্রেজেন্টেটিভ টিস্যু লাগবে।
আচ্ছা, হুম তারপরে কি হেপারিনের মধ্যে ডুবায় পাঠাবো? না 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 বা ডুবাই পাঠানো জাস্ট যেন ওই ফরমালিনের সময়টা আমার জন্য ই না হয় আর কি। আমরা তো বায়োপসি নেওয়ার পরে ফিক্সেটিভ তো হলো ফরমালিন, কিন্তু ফরমালিন তো আর অ্যান্টিকোয়াগুলেন্ট না। ও তাহলে কি ফরমালিন দিব? ফরমালিন দিয়ে ফরমালিন বায়োপসি, দিব? ফরমালিন দিয়ে পাঠাইতে হবে না বায়োপসি, এই তো। ফরমালিন তো অবশ্যই দিব, ওটা তো নেওয়ার পরে। আচ্ছা আচ্ছা এখন দেখেন, এবার বায়োপসি, বায়োপসি যদি একটু গল্পের মতো করে বলি যে বায়োপসিটা আসলে মানে কিভাবে হবে, আমি একটু প্রথমে বলি যে বায়োপসি যদি নেই তাহলে যে সার্জন নিবে, মানে যে অপারেশন করবে সেই হলো বায়োপসিটা নিবে। তার আগে আমাদের বায়োপসি কোন জায়গা থেকে আমরা নিব সাইটটা আমাদের ঠিক করতে হবে, এবং যে সার্জন নিবে সেই হলো আমার, মানে যে সার্জন অপারেশন করবে সেই বায়োপসিটা নিবে। আচ্ছা নিল, তাহলে কি নিবে? আমি প্রথমে একটা সাইট ঠিক করলাম যে আমার এই সাইট থেকে বায়োপসিটা নিতে হবে। মানে কে ঠিক করবে? যে সার্জন, সেই ইনসিশন দিবে। তাহলে ইনসিশনটা কেমন হবে? যে আমি তো, সার্জন তো জানবে যে আমার এই এরপরে বায়োপসি রিপোর্ট আসলে যদি কোনো প্যাথোলজিক্যাল বা কোনো খারাপ কোনো জিনিস আছে আমার আবার একটা অপারেশন করতে হবে। তাহলে যে হিস্ট্রি, যে সার্জন জানবে, তাহলে যে সার্জারির যে মেন ইনসিশন ওই ইনসিশন বরাবরই যেন বায়োপসি ইনসিশনটা হয়। এই জন্য মেন কারণ, আমি কেন সার্জন করবে, অপারেটিং সার্জন কেন করবে, কারণ হলো সে জানবে যে আমার এখানে ইনসিশন দিলে পরের যে মেন অপারেশন সেই একই ইনসিশন দিয়ে যেন আমি যাইতে পারি। যার কারণে আমরা অপারেটিং সার্জনকেই বায়োপসিটা নিতে হবে। তাহলে এক নম্বর হলো আমরা বায়োপসি সাইট ঠিক করব, তারপরে অপারেটিং সার্জন হলো বায়োপসি নিবে। এবার যে ইনসিশনটা হবে, বায়োপসির যে ইনসিশন, সেই ইনসিশন কি হবে? মেন যে সার্জারির ইনসিশন সেই ইনসিশনের সাথে হবে, এবং ইনসিশনটা হবে অবশ্যই লঙ্গিটিউডিনাল, কোনো ট্রান্সভার্স ইনসিশন হওয়া যাবে না। তাহলে এগুলা কিন্তু আসলে সার্জন রিলেটেড গেল। তাহলে সার্জন রিলেটেড আমি কি বললাম, সেটা হলো যে প্রথমে সাইট ঠিক করব যে বায়োপসি ট্র্যাক মাস্ট বি সাইটেড টু মিনিমাইজ দ্য কন্টামিনেশন অফ নর্মাল টিস্যু and should be planned with conjunction with the surgeon who will carry out the definitive surgery. তাহলে biopsy should be planned in conjunction with the surgeon who will carry out the definitive surgery. আচ্ছা, তাহলে আমরা সার্জন ঠিক করে ফেললাম, সাইট ঠিক করে ফেললাম, এই একটা প্রিন্সিপাল গেল। এবার সার্জন কি কাজ করবে? ইনসিশন দিবে, ইনসিশন দিবে। গল্পের মতো মনে রাখেন, তাহলে ভালো মনে থাকবে। সার্জন ঠিক হয়ে গেল, সাইট ঠিক হয়ে গেল। হ্যালো, হ্যালো। ভাইয়ের ফোন আসছে মনে হয়। ফোন আসলে কেটে যায়। এর আবু ভাই কই গেল? হুম, ভাইয়ের ফোন আসছে। এই যে আবার চলে আসছে। দাঁড়াও, দাঁড়াই দিই। কি সমস্যা হয়েছিল? আপনার ফোন আমি কি আসছিল মনে বেরোই? হয়। কার ফোন আসছিল? না, তা তো আসার কথা না। দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দেখা যায়। আপনার হোস্টও বানিয়ে দিছে। আচ্ছা, এটা কি জিনিস? ও আমি তো আবার স্ক্রিন শেয়ার দিইনি, দাঁড়া শেষ করে দিচ্ছি 10-15 মিনিটের মধ্যে। ভাই রেকর্ড চলতেছে? হ্যাঁ, রেকর্ড চলতেছে। এখনো তো স্টপ ব্রডকাস্ট এই তো হয় নাই। আচ্ছা, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়, দেখা যায় ফক ফকা। ভাই আচ্ছা আপনার ঠিক এই আছে, নোটটা আমাদের একটু শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। শুধু আচ্ছা আমাকেই দেখেন, গোপন করবেন। আচ্ছা শোনেন, তাহলে প্রথমে আমরা সাইট ঠিক করলাম যে কোন সাইট থেকে বায়োপসি নিব, তারপরে সার্জন ঠিক করলাম। এবার সার্জনের কাজ কি? ইনসিশন দেওয়া। তো ইনসিশনটা কেমন হবে?
লঙ্গিটিউডিনাল ইনসিশন হবে এবং মেন যে সার্জিক্যাল ইনসিশন ওই লাইনেই হবে। কেন হবে? কারণ আমরা বায়োপসি ট্র্যাকটা যেন মেন সার্জারির সময় ফেলে দিতে পারি। তাহলে এই গেল। এখন মনে করেন বায়োপসি সার্জন তাহলে কি করলো? ইনসিশন দিল। ইনসিশন দেওয়ার পর তার টার্গেট থাকবে হলো রিপ্রেজেন্টেটিভ টিস্যুটা নেওয়া। আমি কিন্তু একের পর এক যাচ্ছি, কিন্তু মানে ওলট পালট করে যাবেন, এইভাবে সিকোয়েন্সিয়ালি মনে থাকবেন, দেখবেন যে একদম 12-14টা পয়েন্ট বলতে পারবেন। তাহলে সার্জন ইনসিশন দিল, ইনসিশন দেওয়ার পর তার টার্গেট থাকবে কি, যেন আমি রিপ্রেজেন্টেটিভ টিস্যু নিই। তাহলে বায়োপসি ট্র্যাক, বায়োপসি মাস্ট বি টেকেন ফ্রম রিপ্রেজেন্টেটিভ টিস্যু। রেকর্ড হচ্ছে না হচ্ছে না? হচ্ছে হচ্ছে হচ্ছে। তাহলে বায়োপসি মাস্ট বি টেকেন ফ্রম রিপ্রেজেন্টেটিভ টিস্যু। তাহলে মানে সার্জন কি করলো? রিপ্রেজেন্টেটিভ টিস্যু নিবে। এখন এই রিপ্রেজেন্টেটিভ টিস্যুর মধ্যে কি কি থাকবে? নর্মাল টিস্যু থাকবে, সিউডো ক্যাপসুল থাকবে, টিউমার সেল থাকবে। তাহলে আমার আরেকটা পয়েন্ট বের হয়ে গেল। তাহলে বায়োপসি ট্র্যাক মাস্ট বি টেকেন ফ্রম রিপ্রেজেন্টেটিভ টিস্যু। এবার এই যে রিপ্রেজেন্টেটিভ টিস্যু মনে করেন কি কি থাকলো? নর্মাল টিস্যু, সিউডো ক্যাপসুল আর টিউমার টিস্যু। এখন টিস্যু নিয়ে ফেললো, নিয়ে ফেলার পরে কাজ কি হবে? এটা হলো প্রিপেয়ার করা, তারপরে না আমরা পাঠাবো। এখনো কিন্তু প্রিপেয়ার করি নাই। তাই প্রথমে সার্জন ঠিক করলাম, তারপরে ইনসিশন দিলাম, তারপরে বায়োপসি নিলাম, নেওয়ার পরে এটা প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার আমরা কিভাবে করব? একটা কন্টেইনারে করব। কন্টেইনারটা কেমন হবে? ওয়াইড মাউথ এন্ড ক্যাপেবল অ্যামাউন্ট অফ কন্টেইনার উইথ প্রপার লেভেলিং, মানে আমাকে লেভেলিং করে দিতে হবে। দেখবেন একটা বোতলের গায়ে যখন আমরা দিই, এটা একটা মাউথটা কি থাকবে? ওয়াইড মাউথ থাকবে, ক্যাপেবল অ্যামাউন্ট অফ কন্টেইনার থাকবে, লেভেলিং করে দিতে হবে। লেভেলিং করব যে নাম থাকবে, এস থাকবে, বা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এটা বলতে হবে যে ওয়াইড মাউথ, ক্যাপেবল অ্যামাউন্ট অফ কন্টেইনার এন্ড প্রপার লেভেলিং। তাহলে আমরা এটা প্রিপেয়ার করে ফেললাম বায়োপসি নেওয়ার পরে। তারপর কিন্তু আমরা বায়োপসিটা পাঠাবো। তাহলে পাঠাবো কি কি জন্য পাঠাবো? যে স্যাম্পল শুড অলওয়েজ বি সেন্ট ফর মাইক্রোবায়োলজি অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টোলজি। মানে আমাদের অবশ্যই দুইটা জিনিসের জন্য পাঠাইতে হবে, মাইক্রোবায়োলজির জন্য পাঠাইতে হবে আর হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাইতে হবে। শুধু যে বললাম যে বায়োপসি বা হিস্টোপ্যাথোলজি, তা কিন্তু হবে না, কারণ আমাদের একসাথে কালচার সেন্সিটিভিটি বা মাইক্রোবায়োলজি টেস্টও ওই স্যাম্পল দিয়ে করে নিতে হবে। হুম এই তাহলে আমি বায়োপসি পাঠাই দিলাম। তাহলে প্রথমে সার্জন ঠিক করলাম, সাইট ঠিক করলাম, সার্জন ইনসিশন দিল, তারপর বায়োপসি নিল, রিপ্রেজেন্টেটিভ টিস্যু, তারপর ওইটা প্রিপেয়ার করলাম, প্রিপেয়ার করে পাঠাই দিলাম মাইক্রোবায়োলজি হিস্টোলজির জন্য। পাঠানোর পরে টেস্ট করবে কে? প্যাথোলজিস্ট টেস্ট করবে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট বের হয়ে গেল যে প্যাথোলজিস্ট রিপোর্টিং দ্য বায়োপসি হ্যাভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সপিরিয়েন্স, মানে যে রিপোর্টটা করবে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নলেজ থাকে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যদি আমরা গল্পের মতন মনে রাখি, এটা কিন্তু খুব ইজি মনে রাখা যায়, যে একের পর এক। হ্যাঁ এই আচ্ছা, এখন এর সাথে আরো কিছু কথা আছে। যদি আমরা কোনো ড্রেন টিউব দিই, ড্রেন টিউব আমরা ইউজুয়ালি কি করবো? অ্যাভয়েড করব। ড্রেন টিউব দেওয়ার কোনো দরকার নেই। আর যদি দিতে হয়, যেন আমরা অনেক বড় ইনসিশন দিতে হয়েছে, ব্লিডিং হচ্ছে, বা সাপোজ একটা ওখানে তো টিউমারে তো ইউজুয়ালি ব্লাড ভেসেল খুব বেশি থাকে, দেখা যাচ্ছে যে ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ড্রেন টিউব দিয়ে আসবো। আর ড্রেন টিউব কোথায় দিব? যে লাইন ইনসিশন দিয়েছিলাম ওই ইনসিশন লাইনে ড্রেন টিউব দিতে হবে, অন্য কোনো জায়গায় ড্রেন টিউব দেওয়া যাবে না। হুম কারণ আমরা ওই জায়গায় দিলে কি করবো? ওই ডেফিনেটিভ সার্জারির সময় যেন আমরা ড্রেন টিউবের যে ট্র্যাক, ওটা যেন আমরা এক্সারসাইজ করতে পারি। তাহলে প্রথম কথা হলো আমাদের ড্রেন টিউব শুড বি অ্যাভয়েডেড as it to minimize the risk of tumor contamination. If the use should be used in the line of the incision so that it can be excised during the time of definitive surgery. ড্রেন টিউব আমরা দিব না, যদি দিই যেন ইনসিশনের লাইনে দিই। ড্রেন টিউব নিয়ে একটা কথা গেল। আর যদি দেখা যায় যে অনেক বড় টিউমার আমরা ওখান থেকে বের করছি, বা অনেক বড় ইনসিশন দিছি, বা ফ্র্যাকচারের রিস্ক আছে, তাহলে আমাদের কি করতে হবে? প্লাস্টার দিয়ে দিয়ে মানে স্প্লিন্ট দিতে হবে আর কি। আর ইমেজ গাইডেড বায়োপসির কথা লেখা আছে, কমপ্লিট হেমোস্ট্যাসিসের কথা লেখা আছে, এগুলো প্রিন্সিপাল লেখা আছে। আচ্ছা এই গেল। আর যদি টনিকয়েড দিই, এর সাথে আরো যোগ করতে হবে টনিকয়েডের কথা। যে টনিকয়েড দিলে আমরা কি করব? যদি টনিকয়েড দিই এসএমএস করা যাবে না। এই যে ইফ টনিকয়েড ইজ ইউজড শুড নট বি এক্সসাঙ্গুইনেশন বাই কম্প্রেশন টু প্রিভেন্ট দ্য স্কুইজ অর টিউমার সেল ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। তাহলে অ্যাপ্লিতে কিন্তু এই 6টা না 7টা প্রিন্সিপাল দেওয়া আছে। এর বাইরে আমাদের যোগ করতে হবে ড্রেন টিউবের কথা, বায়োপসি ইনসিশনের কথা, আর হলো ওই টনিকয়েডের কথা। এই আর বায়োপসি আমরা কখন করব? সমস্ত রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করার শেষে আমরা বায়োপসি করব। হ্যাঁ, বায়োপসি শুড বি ডান আফটার ক্লিনিক্যাল ল্যাবরেটরি এন্ড রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, মানে সবকিছু করার শেষে গিয়ে আমরা বায়োপসি করব। মানে এমআরআই, সিটি স্ক্যান, এক্সরে সবকিছু করার পরে তারপরে বায়োপসি করব।
আর এই বায়োপসি যে প্রিন্সিপাল, এটা কিন্তু খুব গল্পের মতো, মনে রাখতে হবে যে আমাদের একটা হলো বায়োপসি ট্র্যাক মাস্ট বি সিটেড টু মিনিমাইজ দ্য পটেনশিয়াল কন্টামিনেশন দ্য নর্মাল টিস্যু and should be planned in conjunction with the surgeon who will carry out the definitive surgery। মানে যে অপারেশন করবে, আমি প্রথম থেকে আবার বলতেছি, যে অপারেশন করবে আমাকে তো মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা যাক, শোনো, সাহেব কি শোনা যাচ্ছে না আমার কথা? শুনতে পাচ্ছি। এই সোহান ভাই কই? শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা সবাই শোনেন, তাহলে মানে যে অপারেশন করবে, ডেফিনেটিভ সার্জারি যে করবে, সেই আমার বায়োপসিটা নিবে। তাহলে প্রথম প্রিন্সিপাল হলো যে বায়োপসি শুড বি প্ল্যান্ড ইন কনজাংশন উইথ দ্য সার্জন হু উইল ক্যারি আউট দ্য ডেফিনেটিভ সার্জারি। আর যে সার্জন কি করবে, ইনসিশন দিবে, তাহলে স্মল লংগিটিউডিনাল ইনসিশন দিতে হবে এবং বায়োপসি ইজ ক্যারিড আউট ইন লাইন উইথ দ্য ফার্দার সার্জিক্যাল ইনসিশন সো দ্য ড্রাগ ক্যান বি এক্সারসাইজ এট দ্য টাইম অফ দ্য ডেফিনেটিভ সার্জারি। তাহলে সে ইনসিশন দিল, ইনসিশন দিয়ে কি করবে, মানে রিপ্রেজেন্টেটিভ টিস্যুটা নিবে। তাহলে বায়োপসি মাস্ট বি টেকেন ফ্রম রিপ্রেজেন্টেটিভ টিস্যু। আর টিস্যুর মধ্যে কি কি থাকবে, নর্মাল টিস্যু থাকবে, সিউডোক্যাপসুল থাকবে, টিউমার সেল থাকবে। তারপরে এটা আমরা প্রিপেয়ার করলাম যে ওয়াইড মাউথ ক্যাপেবল অফ কন্টেইনার প্রপার লেভেলিং করে আমরা পাঠাবো কার কাছে, একটা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে। মানে কি কি জন্য পাঠাবো, মাইক্রোবায়োলজি এবং হিস্টোলজি। তাহলে স্যাম্পল শুড অলওয়েজ বি সেন্ট ফর মাইক্রোবায়োলজি অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টোলজি। যে হিস্টোলজিস্ট পাঠালাম, সে কি করবে, এটা রিপোর্ট করবে এবং তার অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। যে প্যাথোলজিস্ট রিপোর্টিং দ্য বায়োপসি মাস্ট হ্যাভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সপিরিয়েন্স গেল। তারপরে যদি কোনো ফ্র্যাকচারের রিস্ক থাকে, ওখানে আমাদের স্প্লেন দিতে হবে। আর ইমেজ গাইডেড বায়োপসি করলে স্যাম্পলিং থাকে, কম থাকে, কমপ্লিট হেমোস্ট্যাসিস করতে হবে। ঠিক আছে। আর ড্রেন টিউব আমরা অ্যাভয়েড করব, যদি ড্রেন টিউব দিই ইনসিশনের লাইনে দিব, যাতে পরবর্তীতে আমরা করতে পারি, ওটা এক্সারসাইজ করতে পারি। আর যদি টর্নিকেট শুড বি অ্যাভয়েড, যদি টর্নিকেট ইউজ করি তাহলে এক্সামিনেশন করা যাবে না। আর বায়োপসিটা আমরা সব ইনভেস্টিগেশনের শেষে করব। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের বায়োপসির হলো প্রিন্সিপাল। এই আচ্ছা, তাহলে আমরা কি কি বললাম, একটা হলো টিউমারের ডেফিনেশন করলাম, ক্লাসিফিকেশন করলাম, স্টেজিং করলাম, গ্রেডিং করলাম, বায়োপসি করলাম। এখন আমাদের ইম্পর্টেন্ট বাকি আছে, সেটা হলো ওই যে ক্লিনিক্যাল ফিচার, মানে অ্যাপ্রোচ কিভাবে করব, আমরা একটা টিউমারের অ্যাপ্রোচ কিভাবে করব। অ্যাপ্রোচ হলো হিস্ট্রি, তারপরে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট। এটা তাহলে আরেকটা ক্লাস লাগবে। অ্যাপ্রোচ নিয়ে একটু শাইখ, ভাবে বললেন তাইলে, কারণ অ্যাপ্রোচে আপনি আহ মানে বায়োপসিটা কখন নিবেন, তারপরে হচ্ছে ইমেজিংটা কখন করবেন, আজকে অনেকগুলা ধাপ বললো না, হুম, ওই যে ওইভাবে একটু ওইটা তো ধাপে ধাপে মানে আগে। অ্যাপ্রোচের মধ্যে ওইটা হলো ওই যে সালেইন স্যারের লেকচার, আমি ওটাও সুন্দর করে বুঝাইছি। ওই যে মানে আপনার হলো ইসের মধ্যে আর কি, যেমন অ্যাপ্রোচ হিস্ট্রি, কি কি হিস্ট্রি নেবো, কি কি এক্সামিনেশন করব, কি কি ইনভেস্টিগেশন করব, ম্যালিগন্যান্ট টিউমারের জন্য কি ইনভেস্টিগেশন, বিনাইনের জন্য কি ইনভেস্টিগেশন। তারপরে হলো ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে ওই যে ওয়াইড এক্সিশন, মার্জিনাল এক্সিশন, এন ব্লক এক্সিশন, হ্যাঁ, এগুলা আর কি। আসল বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট ক্লাস। ভাই আপনি যে হ্যাঁ, নোটটা দেখাচ্ছিলেন আপনার, ওইটার মধ্যেই কি এগুলা লেখা? না ওটার মধ্যে সবগুলো নাই, আমি তো যতটুকু পড়াবো ওইটুকু তারপরে ওই যে আপনার এবার ট্রিটমেন্টের মধ্যে লিম সালভেজ সার্জারি আছে, তারপরে হলো অ্যাম্পুটেশন আছে। হ্যাঁ, মানে সাবজেক্ট গুলো পড়াইছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ওটাও আছে ভাই, তাহলে আগামীকাল important। কখন? আগামীকাল সকাল সকাল না, কি বলে, রাত 10টায়? কারোর কোনো কোশ্চেন আসে কিনা, যা পড়াইলাম আর কি, যা বললাম, আলোচনা করলাম আর কি। এই নোয়াখাইলা সোহান ভাই, তারপরে মঞ্জু, হিল্লোল। সবাই আস্তে আস্তে বিদায় নিচ্ছে। সালাহিন কারো স্যারের কোনো ক্লাসের একটা শর্ট দরকার, কনসাইজ। সালিন শায়েক, সালিন স্যারের ক্লাস তো এই যে আমি বের করতেছি, দেখেন আমি যা পড়াইলাম না, এসব সালিন স্যার তাই তাই পড়াইছে কিনা আমি দেখাই দিচ্ছি, দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই তো এখন পার্টিসিপেন্ট আস্তে আস্তে লিভ করতেছে, তো পার্টিসিপেন্টদের জন্য কয়েকটা আচ্ছা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই কাইন্ডলি যারা আছেন ক্লাস করছেন, একটু গ্রুপে ক্লাসে রিভিউ দিয়েন, তাহলে পোলাপানরা একটু ক্লাসে উৎসাহী হবে এবং যে ক্লাস নেয় সেও ইন্সপায়ার্ড হবে। আচ্ছা, এই দেখেন, এই যে সালিন স্যারের লেকচার বের করছে, দেখা যাচ্ছে?
স্ক্রিনে দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যায়। এটা এই একটু দেখেন, এই যে আপলোড দিও। টিউমার, না না ভাই এই এখন দেখেন, আপলোড না ভাই, এগুলো না হচ্ছে আমি আপনার ক্লাস। আমি আমি 2-3 মিনিট এটা দেখাচ্ছি। দেখেন এই যে মডিফাইড ডাব্লিউসি ক্লাসিফিকেশন যেটা আমরা বলছি, তাই তো? আচ্ছা, এখন এই হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, এগুলা তো বাকি আছে। এই যে এপিফাইসিসে কি টিউমার হয়, ডায়াফাইসিসে কি টিউমার হয়, মেটাফাইসিসে কি টিউমার হয় বলছি, ঠিক আছে? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ মাল্টিপল লিশন এটা বলবো বিভিন্ন, হ্যাঁ। এই যে ইনভেস্টিগেশন আছে, স্যার কয়েকটা করছে আর কি একসাথে, এগুলো বলিনি এখনো। ল্যাবরেটরি টেস্ট, ইনভেস্টিগেশন, এই যে স্টেজিংটা পড়াইছি, এনেকিং স্টেজিং, হ্যাঁ, এই যে সিসি স্টেজিং, বায়োপসিটা বলছি, ঠিক আছে? এই তো স্যার আরেকটা লেকচার আছে। আচ্ছা ভাই, এটা আগামীকাল তাহলে বললেন কেমন? আজকে তাহলে আমরা এখানে হুম, এই যে এগুলো আমরা আগামীকাল দেখবো মেহেদী ইনশাল্লাহ। ভাই, আগামীকাল অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আর ভুল হলো মেহেদী ভাই, নাকি? হুম, এইসব নোট, আপনার নোট, তারপরে সালিম স্যারের নোট, এগুলো আগামীকাল ক্লাসের পরে তারপরে শেয়ার দিবেন আপনি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর বাকিদের ওই যে ওটাই কাইন্ডলি একটু রিভিউ ড্রপ করেন। ওকে, ভাই থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক থ্যাংক ইউ ভাই, মেহেদী ভাই। থ্যাংক ইউ ভাই, মেহেদী ভাই অনেক সুন্দর ক্লাস। থ্যাংক ইউ মেহেদি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।